ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আগামীকাল রয়েছে তোমাদের ফাইনাল এক্সাম পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিংয়ের জন্য। তো এটা রয়েছে তোমাদের ফাইনাল মডেল টেস্ট পেপার, যেটা 100 মার্কসের রয়েছে এবং একদম এক্সামের কোশ্চেনের প্যাটার্নে রয়েছে। তো পরীক্ষার এই কোশ্চেন, আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে, পরীক্ষার কোশ্চেন পেপার কীভাবে সলভ করবে, ওই মার্কশিট কীভাবে ফিল আপ করবে এবং এক্সাম রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আজকে তোমাদের দেবো। তো চলো পড়াশুনোর সাথে সাথে এই ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে দিই। ফার্স্ট অফ অল একটা কথা বলি, পরীক্ষার হলে অবশ্যই সময়ে পৌঁছবে। সানডেতে এক্সাম রয়েছে, তো স্যাটারডে সানডে অনেক ট্রেন বাতিল হয়। যারা নিয়ার বাই লোকেশন থেকে ট্রেনে ট্রাভেল করার প্ল্যান করেছো, তোমরা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে বেরিয়েও, কারণ অনেক ট্রেন ক্যান্সেল থাকে সানডেতে, তো তোমাদের জন্য অসুবিধে হতে পারে। তো পরীক্ষার হলে সময়ে পৌঁছতে হবে, এটা একটা সবথেকে বড় পয়েন্ট, কারণ ওই এক্সামে হলে না পৌঁছলে সেই যে টেনশনটা হয় না, ওই টেনশনে কিন্তু মাথাটা একটু খারাপ হয়ে যায়। তো সেই স্ট্রেসটা একদমই নেবে না, একদম সময়ে পরীক্ষার হলে পৌঁছে যেও, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম, এবং তারপরে হচ্ছে ওএমআর শিট ফিল আপ করার জন্য ওএমআর শিটের নাম, রোল নাম্বার, এই জিনিসগুলোকে খুব ভালোভাবে অ্যাটেনশন দিয়ে ফিল আপ করবে। প্রত্যেকবারই এরকম হয় যে ওটা ফিল আপ করতে গিয়ে কিন্তু ভুল হয়ে যায়, এবং ওটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে তোমার ক্যান্ডিডেচার। তো সেই জন্য খুব সাবধানে এটাকে ফিল আপ করবে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। পরীক্ষার টাইমে 1.5 ঘন্টার আগেই ওই মার্কশিট তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, যেখানটায় তুমি কিন্তু পরীক্ষার টাইম শুরু হওয়ার আগেই ওটাকে ফিল আপ করার জন্য টাইম পাবে। তাহলে তাড়াহুড়ো না করে একদম ধরে ধরে প্রত্যেকটা ওএমআরের ডট তুমি ফিল আপ করবে। নেক্সট আর একটা কথা বলি, পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়ার সময় একদম ঠান্ডা মাথায় পরীক্ষার কোশ্চেন পেপারগুলো পড়বে, কোশ্চেন পড়বে ভালোভাবে এবং তারপরে অ্যান্সার করবে। তাড়াহুড়ো করতে যাবে না, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু কোশ্চেন নাম্বার 2 এর জায়গায় কোশ্চেন নাম্বার 3তে দাগ পড়ে যেতে পারে, অপশন বি এর জায়গায় অপশন সিতে দাগ পড়ে যেতে পারে। কিন্তু এইরকম যদি হয়ে যায়, সেখানে কিন্তু কারেকশানের এখানে কোনো জায়গা নেই। তাহলে প্রত্যেকটা অ্যাকশন তোমার ওই মার্কশিটে যেটা হবে, সেটা ভীষণই কেয়ারফুলি তোমাকে কিন্তু করতে হবে। আরও কিছু ইনফরমেশন আছে, সেগুলো আস্তে আস্তে আমরা করব। তো চলো প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট ইজ অলসো নোন অ্যাজ, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্টকে কি বলা হয়? অ্যানাটমি ফিজিওলজি থেকে কোশ্চেন, বা এটাকে আমরা গাইনোকোলজিরও কোশ্চেন বলতে পারি, গাইনিঅপস থেকে। তো এখানে অপশন রয়েছে পিউবো সার্ভাইকাল লিগামেন্ট। পিউবো সার্ভাইকাল লিগামেন্ট কোথায় থাকে? সার্ভিক্সের সাথে সিম্ফাইসিস পিউবিসের যে কানেকশন, সেটা হচ্ছে পিউবো সার্ভাইকাল লিগামেন্ট। তো এটা হচ্ছে পেলভিক যে অর্গানগুলো রয়েছে, সেগুলোকে একটা অ্যান্টেরিয়র সাপোর্ট দিচ্ছে। নেক্সট রয়েছে রাউন্ড লিগামেন্ট। রাউন্ড লিগামেন্ট কোথায় রয়েছে? এটা হচ্ছে আমাদের ইউটেরাসের যে অ্যান্টিভার্টেড পজিশন রয়েছে, সেটা মেনটেন করতে হেল্প করে রাউন্ড লিগামেন্ট। নেক্সট রয়েছে ম্যাকেনরডস লিগামেন্ট। ম্যাকেনরডস লিগামেন্ট যেটা, সেটাকে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট বলা হয়, এটারই আরেকটা নাম। এবং এটা কোথায় রয়েছে? সার্ভিক্সের সাথে ল্যাটারাল পেলভিক ওয়ালের, এবং এটাই প্রাইমারি সাপোর্ট স্ট্রাকচার ফর দ্য ইউটেরাস, এবং এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটাই। আরেকটা রয়েছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট হচ্ছে সার্ভিক্সের সাথে স্যাক্রামের যে পোস্টেরিয়ার পোর্শনের কানেকশন, সেটা, এটাও ইউটেরাসকে একটা স্টেবল পজিশন মেনটেন করতে হেল্প করে। তাহলে প্রত্যেকটা যেগুলো রয়েছে, প্রত্যেকটা লিগামেন্টে কিন্তু ইউটেরাসের যে সাপোর্ট বা ইউটেরাস যে রয়েছে লোকেশনে, সেগুলোকে মেনটেন করতে হেল্প করছে। নেক্সট রয়েছে দ্য ভেনাস রিটার্ন ফ্রম দ্য স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন ড্রেনস ইনটু দ্য স্টোমাক, এবং ইন্টেস্টাইনের যে ভেনাস রিটার্ন, সেটা কোথায় যায়? অপশন রয়েছে মেসেন্টেরিক ভেন, এক্সটার্নাল ইলিয়াক ভেন, ইন্টারনাল ইলিয়াক ভেন এবং পোর্টাল ভেন। তাহলে দেখো, আমরা হেপাটিক পোর্টাল ভেনের নাম শুনেছি, যেখানে ইন্টেস্টিনাল যে অর্গানগুলো রয়েছে, সেগুলো কিন্তু হার্টে যাওয়ার আগে আগে লিভার হয়ে যায়। তাহলে এখানটায় অ্যান্সার হচ্ছে তোমার পোর্টাল ভেন। বাকি মেসেন্টেরিক ভেন যেটা, সেটা ইনফেরিয়ার, সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনাকেভা রয়েছে, কিন্তু এই ইনফেরিয়র ভেনাকেভাতে যাওয়ার আগে, ইনফেরিয়র ভেনাকেভা দিয়েই আমাদের ভেনাস রিটার্নগুলো সমস্ত অ্যাবডোমিনাল অর্গান থেকে যাচ্ছে, কিন্তু সেগুলো যাওয়ার আগে সবাই পোর্টাল ভেন হয়ে বাইপাস হয়ে তারপরে ওখানে পৌঁছয়। নেক্সট রয়েছে হিমোফিলিয়া বি ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর। হিমোফিলিয়া বি যেটা রয়েছে, এটা কোন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সির জন্য হয়? হিমোফিলিয়া এ হয় ফ্যাক্টর 8-এর জন্য, এবং হিমোফিলিয়া বি হয় ফ্যাক্টর 9-এর জন্য। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখো 9 এবং 11 একই রকম লাগছে দেখতে, তাড়াহুড়োর সময় পরীক্ষার হলে টেনশনে কিন্তু ভুল হয়ে যায়, তোমার জানা জিনিসই ভুল হয়ে যায়। তাহলে প্রত্যেকটা কাজ করার আগে ভীষণ সাবধানে তুমি করবে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ফ্যাক্টর 8 বললাম, ফ্যাক্টর 8 হচ্ছে হিমোফিলিয়া এর জন্য রয়েছে, ফ্যাক্টর 9 রয়েছে হিমোফিলিয়া বি এর জন্য, ফ্যাক্টর 10 যেটা ফ্যাক্টর 10-এর ডেফিসিয়েন্সি হলে স্টুয়ার্ট ব্রাওয়ার ফ্যাক্টর ডেফিসিয়েন্সি বলা হয়, যেটাও এক ধরনের ব্লিডিং ডিসঅর্ডার কিন্তু হিমোফিলিয়া নয়। আর একটা রয়েছে ফ্যাক্টর 11, ফ্যাক্টর 11 যেটা রয়েছে এটাকে হিমোফিলিয়া সি বলা হয় এবং এটাকে রোসেন্থ্রাল সিনড্রোমও বলা হয়। রোসেন্থ্রাল সিনড্রোমও বলা হয়। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন রেগুলেটস দ্য সিক্রেশন অফ পটাশিয়াম ইন দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিসিটি। ডিসিটিতে কোন হরমোন পটাশিয়ামের সিক্রেশনটাকে রেগুলেট করে? তো এখানে অপশন রয়েছে এডিএইচ হরমোন, প্যারাথাইরয়েড হরমোন, অ্যালডোস্টেরন এবং রিনিন। তাহলে পটাশিয়ামের সিক্রেশনটাকে কন্ট্রোল করা ডিসিটিতে বলেছি, ডিসিটিতে এই কাজটা কে করে? আমাদের অ্যালডোস্টেরন করেন। আমাদের যে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম ছিল, RAAS মেকানিজম ছিল, সেখানের একটা ইম্পর্টেন্ট ছিল অ্যালডোস্টেরন, যে কিনা আমাদের পটাশিয়াম সোডিয়ামের রিঅ্যাবজর্পশন করে এবং পটাশিয়ামকে সিক্রেট করে বডি থেকে বার করে দেয়। ঠিক আছে, বেশ। হুইচ নার্ভ ইজ রেসপন্সিবল ফর অ্যাডাক্টর মাসেল অফ থাই অ্যান্ড স্কিন অফ মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই? এটাও একটা মাসেল থেকে কোশ্চেন। তাহলে এখানে বলছে যে থাইয়ের যে অ্যাডাক্টর মাসেল রয়েছে এবং মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাইতে যে থাই অ্যান্ড স্কিন, তো এটাকে হচ্ছে কোন নার্ভ এটাকে কন্ট্রোল করছে বা রেসপন্সিবল কে রয়েছে? অপশন রয়েছে অবটিউরেটর মাসেল, অবটিউরেটর নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, মাস্কিউলো কিউটেনিয়াস নার্ভ এবং ফ্রেনিক নার্ভ। এবং এটার অ্যান্সার হচ্ছে অবটিউরেটর নার্ভ, অপশন এ অবটিউরেটর নার্ভ। অবটিউরেটর নার্ভ যেটা রয়েছে এটা মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই, যেখানটা অ্যাডাক্টার মাসেলস থাকে সেটা, এবং এটার যে সেন্সরি ব্রাঞ্চ রয়েছে সেটা মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই, যে স্কিন রয়েছে সেটাকে সেন্সরি যে সাপ্লাই হয় সেটাকে দিচ্ছে। আচ্ছা, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ যেটা রয়েছে এটা মেনলি অ্যাবডোমিনাল মাসেলের জায়গাতে, যেহেতু হাইপোগ্যাস্ট্রিক রয়েছে এগুলো অ্যাবডোমিনাল মাসেলে দিচ্ছে এবং লোয়ার অ্যাবডোমেন বা বাটেক্সের দিকে সামান্য একটু। মাস্কুলার কিউটেনিয়াস নার্ভ যেটা, এটা মেনলি হাতে, মানে যে বাইসেপস মাসেল রয়েছে বা ল্যাটারাল ফোরাম রয়েছে সেই জায়গাতে সাপ্লাই দেয়। আর এটা ফ্রেনিক নার্ভ রয়েছে, এটা হচ্ছে মেনলি ডায়াফ্রাম এবং কন্ট্রোল ব্রিদিং। বেশ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মরফোলজিক্যাল প্যাথোলজিক্যাল প্রসেস অকার্স ইন ইরিভার্সিবল সেল ইনজুরি? যদি ইরিভার্সিবল সেল ইনজুরি হয় তাহলে সেখানটায় প্যাথোলজিক্যাল প্রসেস কি থাকবে বা কিভাবে হবে? তাহলে অপশনে বলছে মিউকয়েড চেঞ্জ, হাইফয়েড চেঞ্জ, অটোলাইসিস চেঞ্জ এবং হায়ালিন চেঞ্জ। তাহলে দেখো, অটোলাইসিস বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ সেল, তাই তো? তাহলে যদি সেল ডেথ হয়ে যায় তাহলে সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে, সেটার জন্য যে মেকানিজম রয়েছে সেটাকে আমরা অটোলাইসিস বলি। এবং এখানে যে বলেছে যে মরফোলজিক্যাল প্যাথোলজিক্যাল প্রসেস অকার্স ইন ইরিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি মানে যেগুলো অলরেডি ইনজোর্ড হয়ে গেছে, যেটাকে আমি ঠিক করতে পারবো না, তাহলে তার জন্য হচ্ছে আমাদের অটোলাইসিস চেঞ্জ দরকার। বাকি রয়েছে যেটা মিউকয়েড চেঞ্জ, মিউকয়েড চেঞ্জ মানে মিউসিনের অ্যাকুমুলেশন হচ্ছে। আচ্ছা, হাইড্রোপিক চেঞ্জ যেটা রয়েছে, হাইড্রোপিক চেঞ্জ মানে এখানে কিছুটা সেলুলার সোয়েলিং হয়, ফ্লুইড অ্যাকুমুলেশনের জন্য সেলুলার সোয়েলিং হয়। এবং এটা যদি রিভার্সেবল সেল ইনজুরি হয় তাহলে সেই জায়গাতে আমরা দেখতে পাবো, ইরিভার্সেবলের ক্ষেত্রে এটা কাজ করে না। আর এটা রয়েছে হায়ালিন চেঞ্জ। হায়ালিন চেঞ্জ কোথায় দেখবো? হায়ালিন চেঞ্জ হচ্ছে যে ওই সেলের মধ্যে কিছু অল্টারেশন হয় যেখানটায় এক্সট্রা সেলুলার স্পেস বা এই জায়গাগুলোতে একটা গ্লাসি অ্যাপিয়ারেন্স হয়। এবং এটা হচ্ছে হায়ালিন চেঞ্জটা আমরা কোনো ক্ষেত্রে রিভার্সেবলের ক্ষেত্রে মেনলি দেখতে পাই, এটাও ইরিভার্সেবল সেল ইনজুরির ক্ষেত্রে আমরা দেখছি না। তাহলে এটার অ্যান্সার হলো অটোলাইসিস চেঞ্জ। নেক্সট রয়েছে বেন্ডিং অফ হেড টুয়ার্ডস চেস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ মুভমেন্ট? তাহলে লম্বা হয়ে যদি একটা মানুষ দাঁড়ায় তাহলে চেস্টের দিকে যখন হেডের মুভমেন্ট হচ্ছে তাহলে এটা এরকমভাবে হচ্ছে, তাই তো? তাহলে এখানে অপশন রয়েছে অ্যাবডাকশন। অ্যাবডাকশন মানে হচ্ছে এই জায়গা থেকে দূরের দিকে চলে যাওয়া। অ্যাডাকশন মানে হচ্ছে এটা হচ্ছে দুটো জায়গা এদিক থেকে এদিকে আসা, অর্থাৎ এরকমভাবে যদি থাকে তাহলে এটা কাছের দিকে আসা হচ্ছে অ্যাডাকশন এবং দূরের দিকে যাওয়া হচ্ছে অ্যাবডাকশন। ফ্লেকশন মানে হচ্ছে ফ্লেক্স হওয়া, তাহলে এই যে আমি বললাম যে মাথা থেকে নিচের দিকে ফ্লেক্স হবে, তাহলে এটা ফ্লেকশন হবে অ্যান্সার। আর এটা রয়েছে এক্সটেনশন। এক্সটেনশন মানে ধরো এই যে হাতটাকে আমরা সোজা করে দিই বা এটাকে মুভ করছি, তাহলে এটাকে আমি এক্সটেনশন বলছি। ঠিক আছে, তাহলে হেডকে যদি আমি ব্যাকওয়ার্ড করি, টিল্ট করি, তাহলে সেটা একটা এক্সটেনশন হবে। অ্যাডাকশন মানে হচ্ছে যখন হাতের কোনোই ভাঁজ করছি করে সামনের দিকে নিয়ে আসছি, সেটাকে আমি অ্যাডাকশন বলতে পারি। অ্যাবডাকশন মানে সামনে থেকে যখন দূরের দিকে যাচ্ছে সেটা অ্যাবডাকশন বলতে পারি। ঠিক আছে। মেকানিক্যাল ডাইজেশন ইন দ্য স্টোমাক ইজ অ্যাকমপ্লিশড বাই হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার? মেকানিক্যাল ডাইজেশন যেটা হচ্ছে স্টোমাকে সেটা কোন স্ট্রাকচারের দ্বারা হচ্ছে? অপশন রয়েছে মিউকোসা, স্মুথ মাসেল বাইলেয়ার, স্ট্রাটেড মাসেল লেয়ার এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ড।
তাহলে দেখো মেকানিক্যাল ডাইজেশন বলেছে, তাহলে এখানে কিন্তু যে ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন হয় সেগুলোর কথা বলছে না। আচ্ছা, আমাদের স্টোমাকের মধ্যে 3টে লেয়ারের মাসেল থাকে, মানে 3টে মাসেল লেয়ার থাকে, এবং সেখানে লংগিটিউডিনাল, সার্কুলার এবং অবলিক এই 3 রকমের মাসেল রয়েছে। তারা হচ্ছে প্রত্যেকেই স্মুথ মাসেল, তার এখানে স্মুথ মাসেল অপশন রয়েছে, এটার অ্যান্সার স্মুথ মাসেল হবে। এবার এখানে যে 3 রকমের মাসেল রয়েছে, লংগিটিউডিনাল রয়েছে, সার্কুলার মাসেল যদি এরকমভাবে আমি সার্কুলার মাসেল ড্র করি, তাহলে অবলিক মাসেলটা এরকমভাবে হচ্ছে, লংগিটিউডিনাল এরকমভাবে হচ্ছে। তাহলে এই যে ক্রিস ক্রস প্যাটার্নের 3 রকমের মাসেল লেয়ার রয়েছে, যখন ফুডকে মিক্স করতে হয়, যেরকম মিক্সার গ্রাইন্ডারে মিক্স হয়, সেরকমভাবে এই 3টে মাসেল লেয়ার ইউনিকলি মুভমেন্ট করতে থাকে, এবং এই মুভমেন্টের জন্য স্টোমাকের মধ্যে একটা ওই চার্নিং এফেক্ট তৈরি হয়, যার জন্য মেকানিক্যাল ডাইজেশন, অর্থাৎ ফুডটা পুরো পেস্ট হয়ে যায়। তো এটাই মেকানিক্যাল ডাইজেশন, এবং এটা তাহলে স্মুথ মাসেল লেয়ারের জন্য হচ্ছে। বেশ, এরপর দেখো, দ্য ওয়াটারি ফ্লুইড অফ আ সেল ইন হুইচ মেনি অর্গানেলস আর ফাউন্ড ইজ নোন অ্যাজ। ওয়াটারি ফ্লুইডের কথা বলছে। ওয়াটারি ফ্লুইড যেখানটায় সেলগুলো রয়েছে তাকে আমরা কি বলবো? অপশন রয়েছে সাইটোসল, ক্রোমোপ্লাস্ট, নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম। তাহলে দেখো, সেলের যে স্ট্রাকচার রয়েছে সেখানে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচারস আমরা দেখতে পাই, এবং এখানে আমাকে বলছে যে ওয়াটারি ফ্লুইড যেটা, ওয়াটারি ফ্লুইডটাকে আমরা কি বলবো? তাহলে সাইটোসল যেটা, সেটাকে আমরা ওয়াটারি ফ্লুইড বলে থাকি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমার সাইটোসল। সাইটোসল হচ্ছে অ্যাকুয়াস একটা ফ্লুইড, এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইড যেখানটায়, যার মধ্যে অর্গানেলসগুলো থাকে। এখানে দুটো জিনিস রয়েছে, একটা ওয়াটারি ফ্লুইড রয়েছে, এবং মেনি অর্গানেলস আর ফাউন্ড, যেটার মধ্যে অর্গানেলসগুলো প্রেজেন্ট রয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার সাইটোসল হলো, এটার অ্যান্সার হচ্ছে সাইটোসল। আর এটা রয়েছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে হচ্ছে একটা সেলের মধ্যে যা থাকে ইনসাইড দ্য মেমব্রেন, তার মধ্যে সাইটোসল এবং অর্গানেলিস সবই থাকে, তাহলে সেটাকে আমি সাইটোপ্লাজম বলছি। সাইটোসলের মধ্যে হচ্ছে যে আমাদের ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে ওই যেগুলো অর্গানেলিসগুলো রয়েছে সেগুলো রয়েছে, এবং সাইটোপ্লাজম যেটা, সাইটোপ্লাজমের মধ্যে সাইটোসল প্লাস অর্গানেলিস প্রত্যেকটা জিনিস থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার সাইটোসল। Next, an emergency room nurse is assessing a 22-year-old male who has been using opioids. What symptoms indicate that the nurse has overdose? নর্মালি আমরা কোশ্চেন পাই যে ওপিওয়েডের টক্সিসিটি যদি হয় তাহলে আমরা তার অ্যান্টিডোট হিসেবে কি ইউজ করবো, এটা থাকে। কিন্তু এখানে আমাকে জানতে চেয়েছে ওপিওয়েড যদি ওভারডোজ হয়ে যায় তাহলে আমরা কীরকম সাইন সিমটমস পাবো। তাহলে ক্লাসিক ট্রায়াড অফ ওপিওয়েড ওভারডোজে কী রয়েছে? প্রথমত রয়েছে কনস্ট্রিক্টেড পিউপিল, যেখানে পিন পয়েন্ট পিউপিল আমরা বলি, সেটা থাকবে। রেসপিরেটরি ডিপ্রেশন হবে, এবং একটা ডিক্রিজ লেভেল অফ কনসাসনেস থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমার অপশনে দেখো কনস্ট্রিক্টেড পিউপিল এবং হাইপোটেনশন রয়েছে, তাহলে এটা আমার অ্যান্সার হবে। ভমিটিং, তো আমরা যে কোনো পয়জনের ক্ষেত্রে ভমিটিং ইনডিউস করি, কিন্তু ভমিটিং এটাই হয় না। ঠিক আছে, তাহলে ট্যাকিপনিয়া বা র্যাপিড ব্রিদিং ওপিওয়েডে দেখা যায় না, ওপিওয়েডে আমরা ব্র্যাডিপনিয়া পাই। তাহলে এখানে যে ট্যাকিপনিয়া রয়েছে অ্যাকচুয়ালি এটা ব্র্যাডিপনিয়া হয়, ডিক্রিজ রেসপিরেটরি রেট হচ্ছে। পিপিলারি ডাইলেটেশন হয় না, পিপিলারি কনস্ট্রিকশন হয় বললাম, এবং ট্রিমার আর অ্যাটাক্সিয়া যেটা, সেটা মেনলি অ্যালকোহল উইথড্রয়াল, যেটা অ্যালকোহল উইথড্রয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, আফটার মরফিন অ্যাডমিনিস্ট্রেশন দ্য নার্স শুড ক্লোজলি অবজার্ভ ফর হুইচ অফ দ্য ফলোয়িং। মরফিন যদি আমরা দিই, মরফিনের যদি দিই তাহলে তারপরে আমাকে কোনটার জন্য অবজার্ভ করতে হবে। তাহলে মরফিনের সাইড এফেক্ট বা একটা মোস্ট কমন কন্ট্রাইন্ডিকেশন বা সাইড এফেক্টের কথা জানতে চাইছে, অ্যাডভার্স এফেক্ট। তো এখানে অপশন রয়েছে নজিয়া, কনস্টিপেশন, রেসপিরেটরি ডিপ্রেশন এবং রেস্টলেসনেস। দেখো, কোশ্চেনটা তোমার যদি নাও জানা থাকে যে মরফিন অ্যাডমিনিস্ট্রেশন হলে আমাকে কি করতে হবে ইমিডিয়েটলি, বা কি কমপ্লিকেশন হতে পারে, তাহলেও দেখো নজিয়া বা কনস্টিপেশন বা রেস্টলেসনেস এগুলো কি কোনো সিরিয়াস কমপ্লিকেশন, যেটাকে আমি একটু পরে দেখলে হবে না, বা যেখানটা আমাকে একদম সিরিয়াস অ্যাটেনশন দরকার। তাহলে যেহেতু ক্লোজলি অবজার্ভ বলেছে, তাহলে দেখো রেসপিরেটরি ডিপ্রেশন একটা অপশন আছে। রেসপিরেটরি ডিপ্রেশন হলে রেসপিরেশন আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ে। তাহলে মরফিনের ক্ষেত্রে যেটা একটা ওপিওয়েড অ্যানালজেসিক, মরফিন ওপিওয়েড গ্রুপ অফ ড্রাগ, এবং এক্ষেত্রে ব্রেন স্টেমের যে রেসপন্স হয় কার্বন ডাইঅক্সাইডে সেটাকে ব্লান্ড করে দেয়। সেই কারণে রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে একটা মোস্ট কমন অ্যাডভার্স সাইড এফেক্ট অফ মরফিন। তাহলে যখন আমরা মরফিন দেবো তখন আমাকে রেসপিরেটরি ডিপ্রেশনের দিকে খেয়াল রাখতে হবে। কনস্টিপেশন বা নজিয়া কোনোটাই আমার সিরিয়াস বা সিভিয়ার কমপ্লিকেশন নয়, যেটাকে কিনা আমি পরে ট্রিট করতে পারবো না, তাই না? তাহলে এটার অ্যান্সার হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন। অনেক সময় এরকম কোশ্চেন থাকে যেখানে হয়তো এক্সাক্ট অ্যান্সার আমি জানি না, কিন্তু অপশনগুলোকে আমরা অবসলেট করতে করতে একটা অ্যান্সারে গিয়ে পৌঁছতে পারি, এটা সেরকমই একটা কোশ্চেন। আবার অনেক সময় এরকম হয় যে কোশ্চেনের অপশনগুলো কিছুটা কিছুটা চেনা, এবং এক্স্যাক্ট অ্যান্সার বুঝতে পারছি না, তখন এটা কি অ্যাপ্লিকেবল হবে, হচ্ছে না, এটা কি অ্যাপ্লিকেবল হবে, হচ্ছে না, তখন এইভাবেও আমরা কিন্তু কিছু কোশ্চেনের অ্যান্সার করতে পারি। এগুলো হচ্ছে যে যখন পুরো কোশ্চেন পেপার শেষ হয়ে গেল, দিয়ে রিভিশন করতে গিয়ে দেখছি যে অনেকগুলো কোশ্চেন আমি অ্যাটেন্ড করতে পারিনি, তখন তোমরা এইভাবে
টাচ করতে পারো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে যে 50-50 চান্স থাকলে যে দুটো অপশনের মধ্যে কনফিউশন হচ্ছে কোনটা হবে হবে না, তাহলে শেষ মুহূর্তে যে কোনো একটা দিয়ে দিই যা হবে দেখা যাবে, এরকমটা কিন্তু করো না। প্রত্যেকটা নেগেটিভ মার্কিং ভীষণ রকমভাবে তোমার রেজাল্টকে ইম্প্যাক্ট করবে। তোমরা সবাই আমার কাছে ফ্রি মক টেস্ট দিয়েছো কম বেশি, তাহলে ফ্রি মক টেস্টের রেজাল্ট যখন তোমাদের আমি দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো যে সেম নাম্বারে কতগুলো র্যাঙ্ক। তাহলে এখানে যদি 500 জন পরীক্ষা দেয়, ওখানে কিন্তু 5000 জন পরীক্ষা দিচ্ছে। তাহলে সেখানে তোমার একটা 0.25 যদি নেগেটিভ মার্কিং হয়, সেখানে কিন্তু আরও 10-15 জন তোমার আগে চলে আসবে, তাহলে তোমার কলেজটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা নেগেটিভ মার্কিং যেখানে মনে হচ্ছে যে ভুল হয়ে যেতে পারে বা ভুল হবে, সেটাকে খুব সাবধানে খুব কেয়ারফুলি তোমরা কিন্তু অ্যান্সার করো। একদমই আন্দাজে উত্তর দেবে না। তাতে যদি তুমি 30টা কোশ্চেন না অ্যাটেন্ড করতে পারো তাহলেও ঠিক আছে, কিন্তু আন্দাজে অ্যান্সার দিয়ে ভুল করে নেগেটিভ মার্কিং করে কিন্তু নিজের র্যাঙ্কটাকে একদমই পিছিয়ে ফেলবে না। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ড্রাগ ইজ রেসপন্সিবল ফর রেডম্যান সিনড্রোম? রেডম্যান সিনড্রোমের জন্য কোনটা রেসপন্সিবল? রেডম্যান সিনড্রোম হচ্ছে ভ্যানকোমাইসিন। এবং এখানে আরেকটা ইনফরমেশন দিই, এই যে ভ্যানকোমাইসিন রয়েছে, ভ্যানকোমাইসিনের যে আইভি এফেক্ট, এই যে রেডম্যান সিনড্রোম, এটা হচ্ছে র্যাপিড ট্রান্সফিউশনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, যদি আমি এটাকে ধীরে ধীরে দিই, যদি আমি স্লো ইনফিউশন করি, তাহলে কিন্তু রেডম্যান সিনড্রোম দেখা যায় না। ঠিক আছে। Drugs that bind to heavy metals to form a stable non-toxic compound that can be easily excreted by the kidney are called. যেগুলো হেভি মেটালসের সাথে বাইন্ড হয়ে যায়, বাইন্ড হয়ে একটা স্টেবল নন টক্সিক কম্পাউন্ড তৈরি করছে এবং কিডনির দ্বারা ইজিলি আউট হয়ে যাচ্ছে বা ইজিলি কিডনি ওটাকে বার করে দিতে পারছে, সেটাকে কি বলা হয়? অ্যান্টিমেটাবোলাইট, অ্যান্টিবায়োটিক্স, চিলেটিং এজেন্ট এবং এনএম এজেন্ট। তাহলে এটা কি হবে? এনএম এজেন্ট মানে হচ্ছে নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট। তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে? এটা তাহলে চিলেটিং হবে। চিলেটিং এজেন্ট যেমন আমরা হচ্ছে তোমার একটা আয়রন চিলেটিং এজেন্ট দিই, বা এমনি নর্মালি চিলেটিং এজেন্টের মধ্যে ইডিটিএ পড়ে, ডিমারক্যাপ্রল পড়ে, এগুলো হচ্ছে যে হেভি মেটাল, যেমন হেভি মেটালের সাথে এটাকে কম্বাইন করে, হেভি মেটালের সাথে কম্বাইন হয় এবং একটা ওয়াটার সলিউবল কমপ্লেক্স তৈরি করে, যার ফলে কিডনি সহজেই সেগুলোকে বার করে দেয়। তো যদি কোনো কিছুর পয়জনিং হয় বা কোনো মেটাল আয়ন যদি টক্সিক যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমরা এগুলোকে অ্যাডমিনিস্টার করতে পারি এবং কিডনি সেটাকে ইজিলি বার করে দেবে। তাহলে এটার অ্যান্সার হলো চিলেটিং এজেন্ট। তারপর দেখো, ডিউরিং সিক টেস্ট হোয়াট আর দ্য সিমটমস অফ পজিটিভ রিয়াকশন? সিক টেস্টের ক্ষেত্রে পজিটিভ রিয়াকশন কোনটা হবে? তো নর্মালি আমরা ডিপথেরিয়া যখন হয়, ডিপথেরিয়ার জন্য আমরা সিক টেস্ট করে থাকি, ডিপথেরিয়া থেকে সিক টেস্টটা আইডেন্টিফাই করা যায়। তো এখানে আমাকে জানতে চাইছি যে পজিটিভ রিয়াকশন হলে আমি কি করবো বা কি দেখে বুঝবো যে এটা পজিটিভ রিয়াকশন? তাহলে পজিটিভ রিয়াকশন বুঝবো এখানটায় যে একটা এরিথেমা তৈরি হয় এবং একটা সোয়েলিং তৈরি হয় ইঞ্জেকশন সাইটে, যেটা 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে হয় এবং ম্যাক্সিমাম 4 to 7 days। এটা হচ্ছে পজিটিভ রিয়াকশনের এফেক্ট। ঠিক আছে। Klebsiella bacillus is the name of which of the following bacteria? Klebsiella bacillus কাকে বলা হয় বা কার অপর নাম? এটার অ্যান্সার হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিপথেরি। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিকে Klebsiella bacillus বলা হয়। আর ক্লস্ট্রিডিয়াম টিটেনি যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের টিটেনাস তৈরি করে। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যেটা রয়েছে, সেটা তো ইনফ্লুয়েঞ্জা তৈরি করে। আর ল্যাক্টোব্যাসিলাস যেটা রয়েছে, এটা তো মেনলি আমাদের গার্ড ব্যাকটেরিয়া। আচ্ছা, আর কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি যেটা রয়েছে, এটা হচ্ছে পজিটিভ অর্গানিজম ফর ডিপথেরিয়া। আচ্ছা, তারপর ইন ফলোয়িং হুইচ টাইপ অফ অর্গানিজম শো সেন্সিটিভিটি টু ইন্টারফেরন? ইন্টারফেরনের সাথে কোন অর্গানিজমের সেন্সিটিভিটি রয়েছে? অপশন রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইকোপ্লাজমা এবং রিকেটশিয়া। তাহলে দেখো এটা হচ্ছে যে ভাইরাস যেটা রয়েছে সেটা প্রাইমারিলি ভাইরাল রেপ্লিকেশনের সাথে ইন্টারফেয়ার করে। ইন্টারফেরন এবং ভাইরাস তাদের মধ্যে রিয়াকশন হয়। আচ্ছা, আর ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা বা রিকেটশিয়া যেগুলো রয়েছে, এগুলো আমাদের ইন্টারফেরনের সাথে সেন্সিটিভিটি দেখায় না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাইরাস। The highest dilution of antibody in a serum which will react with its specific antigen is termed as? আচ্ছা, এখানে বলছে যে যদি হচ্ছে যে সিরামের মধ্যে কোনো একটা অ্যান্টিবডি আমি দিই যেটা হাইস্ট ডাইলুশনে যাবে, তাহলে এটা স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে এটাকে রিয়াকশন করবে। তাহলে এটাকে আমি কি বলবো? তো অপশন রয়েছে এখানে টক্সোয়েড, টাইটার, সেরোটাইপ এবং স্ট্রেন। আচ্ছা, টক্সোয়েড মানে আমরা কি বুঝি? টক্সোয়েড মানে হচ্ছে যেমন টিটেনাস টক্সোয়েড আমরা দিই, তাহলে ইমিউন রিয়াকশনের জন্য আমরা টিটেনাস টক্সোয়েড ইঞ্জেকশন দিতে থাকি। তাহলে এটা এখানটায় যাচ্ছে না।
বেশ, সেরোটাইপ যেটা রয়েছে, সেরোটাইপটা কি? সেরোটাইপ মানে হচ্ছে যে কোনো একটা অনেক রকম টাইপ হয় না, যে আমরা সেরো পজিটিভ বলি। সেরো পজিটিভ কাদেরকে বলি? যেমন এইচআইভি, এইডস, এগুলো পজিটিভ। এইচআইভি এ, সরি, এইচআইভি 1 2 বা হেপাটাইটিস সি, এগুলো এগুলো পজিটিভ হলে আমরা সেরো পজিটিভ বলি। তাহলে সেরোটাইপ মানে এরকমই কিছু ওই সারফেস অ্যান্টিজেনের কিছু স্পিসিস হবে যেটা ডিফারেন্ট টাইপের হয় সেটা। আচ্ছা, স্ট্রেন বলতে আমরা কি বুঝি? স্ট্রেন মানে হচ্ছে যে যেটা কালার করা হয়, ডাই, যেটাকে আমরা মাইক্রোস্কোপে ইউজ করি, তাহলে ডাই হবে। তাহলে অপশন একটাই পড়ে রইলো টাইটার। টাইটার মানে আমি যদি নাও জানি, টাইটার মানে হচ্ছে যে ওই এটারও হাইয়েস্ট মাত্রা, এটারও হাইয়েস্ট মাত্রা, এরকমভাবে একটা জায়গাতে পৌঁছতে, যেখানে একটা ডিটেক্টেবল রিয়াকশন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো এটাকে টাইটার বলা হয় এবং এটা হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কজ অফ অ্যাকওয়ার্ড অর সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি? অ্যাকওয়ার্ড বা সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সির কজ কোনটা বলতে চাইছে? অপশন রয়েছে ক্যান্সার, ইনফেকশাস ডিজিজ, স্টেরয়েড থেরাপি, অল অফ দিস। তাহলে এখানটায় অ্যান্সার কি হবে? অল অফ দিস হবে তো। ক্যান্সার বা ম্যালিগনেন্সি যেগুলো রয়েছে সেগুলো ইমিউনিটিকে কম্প্রোমাইজ করে। আচ্ছা, স্টেরয়েড থেরাপি সেটাও হচ্ছে যে ইমিউনিটিকে কম্প্রোমাইজ করে। ইনফেকশাস ডিজিজ যেমন এইচআইভি যদি হয়, তাহলে সে তো ডিরেক্টলি CD4 সেল কাউন্ট কমিয়ে দিচ্ছে। তাহলে প্রত্যেকটাই কিন্তু আমাদের সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি করছে। ঠিক আছে। আচ্ছা, সিভিয়ার মাসেল ওয়াস্টিং, গ্রোথ ফেলিয়ার অ্যান্ড লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট আর ফিচার্স অফ। তাহলে সিভিয়ার মাসেল ওয়েস্টিং হচ্ছে, গ্রোথ ফেলিয়ার হচ্ছে এবং সাবকিউটেনিয়াস ফ্যাট লস হচ্ছে। এটা আমি কোথায় পাবো? কোয়াশিওকর, স্কারভি, বেরিবেরি আর ম্যারাসমাস। তাহলে নর্মালি কি হয়, কোয়াশিওকর আর ম্যারাসমাস এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে কোয়াশিওকরে আমরা একটা এডিমা দেখতে পাই, তাই তো? কোয়াশিওকরে আমরা এডিমা দেখতে পাই এবং এটা প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য হয় এবং ওখানে কিন্তু সাবকিউটেনিয়াস ফ্যাট লস হয় না। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার ম্যারাসমাস হবে। তাহলে ম্যারাসমাসের জন্য আমরা সাবকিউটেনিয়াস ফ্যাটে ডেফিসিয়েন্সি দেখতে পাচ্ছি, যেখানে সিভিয়ার মাসেল ওয়েস্টিং হবে, গ্রোথ ফেলিয়ার হবে এবং এটা মেনলি এনার্জি ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। A patient comes to primary healthcare center with signs of clotting problem. A community health nurse suspect the deficiency of, কিসের ডেফিসিয়েন্সির জন্য এই ক্লটিং প্রবলেম দেখা যাবে? এটা ভীষণ ইজি অ্যান্সার। তাহলে ভিটামিন কে আমরা বরাবর জানি, ভিটামিন কে হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করে। এরা হচ্ছে যে এই ভিটামিন কে ইঞ্জেকশন আমাদের লিভারকে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসাইজ করতে হেল্প করে। তাহলে সেই জন্য ভিটামিন কে আমাদেরকে ইঞ্জেকশন এটা দিতে হবে। A nurse is assessing a patient with suspected iron deficiency anemia. Which of the following symptoms would the nurse expect to find? তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে। এখানটায় বলতে চাইছে যে কোন সাইন বা কোনটা আমরা দেখতে পাবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে। অপশনে রয়েছে পেটিখিয়া অ্যান্ড ব্রুশিং, ফ্যাটিং অ্যান্ড প্যালার, ইডিমা অ্যান্ড ওয়েট গেন এবং নাইট ব্লাইন্ডনেস। তাহলে দেখো, পেটিখিয়া বা ব্রুশিং যেটা রয়েছে সেটা হচ্ছে প্লেটলেট যদি কমে যায়, থ্রম্বোসাইটোপেনিয়া যদি হয়, সেখানে দেখতে পাই যেমন ডেঙ্গুতে প্লেটলেট কাউন্ট কমে, সেখান থেকে আমরা পেটিকিয়া দেখতে পাই। তাহলে এটা এখানটায় হচ্ছে না। আচ্ছা, ইডিমা অ্যান্ড ওয়েট গেইন যে অপশনটা রয়েছে, ইডিমা আমরা কোথায় পাবো? যদি কোনো হার্ট ডিজিজ থাকে বা লিভার ফেলিওর হচ্ছে, প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, সেই জায়গাতে আমরা ইডিমা পাবো। তাহলে এখানে সেরকম কিছু নেই। আচ্ছা, নাইট ব্লাইন্ডনেসটা তো ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে হয়, তাহলে এখানটা একটাই অপশন পড়ে রইলো, ফ্যাটিক অ্যান্ড প্যালার। আর প্যালার আছে মানে সেটা ডেফিসিয়েন্সিরই সাইন। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মানেই সেখানে প্যালার থাকবে। A patient with pernicious anemia asks the nurse why oral vitamin B12 supplements are not effective. What is the best response? তাহলে এখানে বলতে চাইছে যে পার্নিসিয়াস অ্যানিমিয়ার একজন পেশেন্ট, সে নার্সকে জিজ্ঞেস করছে যে ভিটামিন B12 সাপ্লিমেন্টটা কেন এফেক্টিভ নয়। তাহলে এটার বেস্ট রেসপন্স কী হবে? অপশন রয়েছে ইয়োর স্টোমাক ডাজ নট প্রডিউস এনাফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর টু অ্যাবজর্ব দ্য ভিটামিন B12। তাহলে পার্নিসিয়াস অ্যানিমিয়া যেটা, সেটা একটা অটো ইমিউন কন্ডিশন, যেখানে স্টোমাকের প্যারাটাল সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়, এর ফলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ হয় না এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা অবশ্যই প্রয়োজন ভিটামিন B12কে বাইন্ড এবং অ্যাবসর্ব করার জন্য। তাহলে এটার অ্যান্সার এটাই হবে। বাকি অপশনগুলো দেখো, ওরাল ভিটামিন B12 ইজ টু উইক টু কারেক্ট ইউর অ্যানিমিয়া। তাহলে এটা হচ্ছে ভিটামিন B12 যে সোর্স সেটা নয়, অ্যাকচুয়ালি আমার গাটকে অ্যাবজর্ব করতে হবে, তাই তো? তাহলে এই অপশনটা ঠিক নেই। নেক্সট অপশন রয়েছে ভিটামিন B12 মাস্ট বি টেকেন উইথ আয়রন। তাহলে ভিটামিন B12টার জন্য আমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর দরকার, এটার জন্য কিন্তু আয়রন প্রয়োজন নয়, তাহলে এটাও অপশনটা ভুল আছে। তারপরের অপশন বলছে ইউ নিড টু টেক ভিটামিন সি অ্যালং উইথ ভিটামিন B12। তাহলে ভিটামিন সি যেটা, সেটা আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে, সেটাতেও কিন্তু ভিটামিন B12 কোনো ভূমিকা নেই, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। The following nutrient is required in increased amount by girls 10 to 12 years as compared to boys of the same age group.
তাহলে কোন নিউট্রিয়েন্টটা গার্লসদের ক্ষেত্রে বেশি প্রয়োজন? অপশন রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন সি। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হবে অ্যান্সার। এটার অ্যান্সার আয়রন হবে, কারণ ফিজিক্যাল রিকোয়ারমেন্ট অফ ডায়েটারি আয়রন ইজ মোর নিডেড ইন গার্লস দ্যান বয়েজ। তাহলে এটার অ্যান্সার আয়রন। The type of personality in which individual feel helplessness, hopelessness and always blaming themselves. তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্ট, একটা পার্সোনালিটি যেখানে হেল্পলেসনেস রয়েছে, হোপলেসনেস রয়েছে এবং সবসময় নিজেকে ব্লেম করছে। তাহলে এটা খানিকটা ডিপ্রেশনের সাইনের মতো লাগছে, তাই না? তাহলে অপশন দেখো, সাইক্লোথাইমিক, মেলানকোলিক, হাইপোম্যানিক এবং প্যারানয়েড। তাহলে এটার অ্যান্সার কি হবে? সাইক্লোথাইমিয়া যেটা রয়েছে, সাইক্লোথাইমিয়াতে আমরা সাইক্লিক প্যাটার্নে দেখতে পাই মাইল্ড রিলেশনের সাথে মাইল্ড ডিপ্রেশন। তাহলে এটা হচ্ছে না। আচ্ছা, হাইপোম্যানিক যেটা রয়েছে, হাইপোম্যানিয়াতে একটা ইরিটেবল মুড থাকবে এবং হোপলেসনেস তো থাকবে না। ম্যানিয়া বলছি আমি, তাহলে ম্যানিয়া ডিপ্রেশন পুরো অপোজিট, তাহলে হাইপোম্যানিয়াতেও এটা হচ্ছে না। আচ্ছা, প্যারানয়েড যেটা রয়েছে, প্যারানয়েডে আমরা কি দেখতে পাই? এখানটায় সবসময় একটা সাসপিসিয়াসনেস কাজ করবে, আমি অন্যদেরকে ব্লেম করব। তাহলে এটাও এখানটায় হবে না। তাহলে একটাই অপশন পড়ে রইল, এটা হচ্ছে মেলানকোলিক। তাহলে এখানটায় আমি মেলানকোলিয়া বলবো। মেলানকোলিক পার্সোনালিটি অ্যাকচুয়ালি একটা প্রোফাউন্ড স্যাডনেস থাকে, পারসিস্টেন্ট ফিলিং অফ হোপলেসনেস, এক্সেসিভ গিল ফিলিং, টেন্ডেন্সি টু সেলফ ব্লেম, এগুলো আমরা মেলানকোলিক ফিচার্স বা মেলানকোলিক ডিপ্রেশনের মধ্যে দেখতে পাবো। A state of a person resulting when a satisfaction of the motivated behavior become difficult or impossible is known as. তাহলে এখানে বলছে যে একটা পার্সনের স্টেট যেখানে স্যাটিসফ্যাকশন অফ দ্য মোটিভেটেড বিহেভিয়ার যেটা হয়, মোটিভেটেড বিহেভিয়ার সেটাকে আমি সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো এটা কি হবে? মানে স্যাটিসফ্যাকশন আসছে না আর কি, মোটিভেটেড বিহেভিয়ারটা করতে পারছি না, তো সেজন্য স্যাটিসফ্যাকশন হচ্ছে না। অপশনে বলছে কনফ্লিক্ট, ইমোশন, ফ্রাস্ট্রেশন এবং প্রবলেম সলভিং। তাহলে দেখো, ফ্রাস্ট্রেশন বলতে আমরা বুঝি যে একটা সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল স্টেট যেখানটা ইন্ডিভিজুয়াল নিজের একটা গোল স্যাটিসফাই করতে পারে না, ঠিক আছে? ফ্রাস্ট্রেশন একটা। আর একটা কনফ্লিক্ট, সিমিলার অপশন। কনফ্লিক্টের মধ্যে কি হয়? দুটো বা তার বেশি কিছু অপশনস রয়েছে, কিছু রকমের দুটো বা তিন রকমের মোটিভ রয়েছে বা দুটো বা তিন রকমের অপশন রয়েছে, সেগুলোকে আমি ফুলফিল করতে পারছি না, কোনো না কোনোটার সাথে কোনোটার একটা ক্ল্যাশ হচ্ছে, তো সেটাকে আমি কনফ্লিক্ট বলি। বাকি ইমোশন অ্যান্ড প্রবলেম সলভিংকে তো আমি বাদই দিতে পারি। এবারে আমাকে দেখতে হবে যে কোশ্চেনটা কি বলতে চাইছে। স্টেট অফ আ পার্সন রেজাল্টিং when the satisfaction of the motivated behavior become difficult। তাহলে একটা পার্সনের স্যাটিসফ্যাকশনটা আসছে না, বিকাম ডিফিকাল্ট অর ইম্পসিবল, তাহলে সেটাকে আমরা কি বলবো? এখানে কিন্তু দুটো অপশন বা তিনটে অপশনের মধ্যে কোনো ক্ল্যাশ হচ্ছে সেরকম কিছু বলা নেই, তাহলে এটা ফার্স্ট্রেশন হবে। ফার্স্ট্রেশন কখন হয়? যখন আমরা কোনো একটা গোল স্যাটিসফাই করতে পারি না, বা যেটা আমরা করতে চাইছি, যেটা আমার মানে যেটা আমার প্রয়োজন, সেটা আমি চাইছি, সেটা আমি পাচ্ছি না, তখন সেটাকে আমরা ফার্স্ট্রেশন বলি। তাহলে এটার অ্যান্সার ফার্স্ট্রেশন হবে। Next, a mental disorder in which an individual is aware of the stimuli but he tries to oppose these stimuli actively or passively is known as। তাহলে বলছে একটা মেন্টাল ডিসঅর্ডার যেখানে ইন্ডিভিজুয়াল স্টিমুলি যেটা দেওয়া হচ্ছে সেটা সম্পর্কে অ্যাওয়ার রয়েছে কিন্তু সেটাকে অপোজ করছে, সেটা অ্যাক্টিভলি করছে বা প্যাসিভলি করছে, এটাকে কি বলবো? অপশনে রয়েছে ম্যানারিজম, ভার্বিজারিয়েশন, ক্যাটাপ্লেক্সি এবং নেগেটিভিজম। তাহলে ম্যানারিজম বলতে একটা যেটা আনন্যাচারাল বা একটা রিপিটেটিভ ভলেন্টারি মুভমেন্টস বা জেস্টার, যেমন কথা বলতে বলতে কানে হাত দিচ্ছি, পা নাড়াচ্ছি বা এমনি বসে আছি সবসময় পা নাড়াচ্ছি, এগুলোকে ম্যানারিজম বলা হয়। ক্যাটাপ্লেক্সি কাকে বলবো? একটা যদি লস অফ মাসেল টোন থাকে, যেটা সাডেন হতে পারে, মেনলি স্ট্রং ইমোশনাল যখন কোনো কিছু আসছে তার রেসপেক্টে যখন কিছু একটা মাসেল টোন লস হয়ে যাচ্ছে, সেটাকে আমরা ক্যাটাপ্লেক্সি বলি। আচ্ছা, তারপরে ভার্বিজারেশন রয়েছে। ভার্বিজারেশন মানে হচ্ছে র্যান্ডাম ওয়ার্ডসগুলোকে আমরা রিপিট করছি, কোনো মিনিংফুল কনটেক্সট নেই, জাস্ট রিপিটেশন অফ ওয়ার্ডস, সেটাকে ভার্বিজারেশন বলা হয়। আর বাকি নেগেটিভিজম যেটা রয়েছে, নেগেটিভিজম মানে হচ্ছে নেগেটিভ, তাহলে যেইটা আমি করতে বলছি ঠিক তার অপোজিটটা করছে, বা যেটা আমি করতে বলছি তারাটা সেটাকে অপোজ করছে সবসময়, এটাকে আমরা নেগেটিভিজম বলবো। Which type of conflict takes place when a person is forced to select between two negative goals? দুটোই নেগেটিভ গোলের মধ্যে যদি সিলেক্ট করতে হয় তাহলে সেটাকে আমরা কী রকমের কনফ্লিক্ট বলবো? অ্যাপ্রোচ কনফ্লিক্ট হচ্ছে প্লাস প্লাস, অর্থাৎ দুটোই পজিটিভ। অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স মানে হচ্ছে একটা অ্যাপ্রোচ মানে প্লাস, অ্যাভয়েডেন্স মানে হচ্ছে মাইনাস। অ্যাভয়েডেন্স মানে দুটোই মাইনাস বা দুটোই নেগেটিভ, আর মাল্টিপল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স মানে প্লাস মাইনাস ওয়ালা দুটো জিনিস থাকবে বা
দুটো বা তিনটে থাকবে, এরকমভাবে সিচুয়েশন থাকলে সেটাকে ডাবল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স বলা হয়। এরকম দুটো একসাথে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলেছে যে যখন দুটো নেগেটিভ গোল, তাহলে দুটো নেগেটিভ গোলের মধ্যে অ্যাভয়েডেন্স হবে। যেমন এক্সাম্পল থাকে যে ধরো আমার দাঁতেও ব্যথা করছে, সেটা সহ্য করতে পারছি না, ভালো লাগছে না। আবার ডক্টরের কাছে গেলে দাঁতের ওপরে আবার কিছু একটা করবে প্রসিডিওর, সেটাও আমার ঠিক পছন্দ হচ্ছে না, তাহলে দুটোই আমার ভালো লাগছে না। এটাকে আমি অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট বলবো, ঠিক আছে। A person wants to acquire wealth in its various forms like home, furniture, vehicles, clothes, jewelries, etc. This type of need or drive comes under. এগুলোকে আমরা কী রকমের ড্রাইভ বলবো? অপশন রয়েছে যে ফিজিওলজিক্যাল মোটিভ, সোশ্যাল মোটিভ, পার্সোনাল মোটিভ এবং অল অফ দ্য অ্যাভাব। তাহলে এটা মোটিভের কথা বলা হচ্ছে। মোটিভের ক্ষেত্রে দেখো এখানে দু তিন রকমের হচ্ছে আমাদের ইয়ে থাকে, টাইপস রয়েছে। তাহলে এগুলোর মধ্যে দেখো প্রথমত বলছে যে ফিজিওলজিক্যাল মোটিভ বলতে কোনটা বোঝায়? যেখানে আমার ফিজিওলজিক্যাল কোনো নিড ফুলফিল হচ্ছে, প্রাইমারি মোটিভ, যেমন হাঙ্গার, থ্রাস্ট, কোনো রেস্ট অ্যান্ড স্লিপের বা এলিমিনেশন নিড, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল বা প্রাইমারি মোটিভ। তাহলে এগুলো এখানটায় নেই। নেক্সট হচ্ছে সোশ্যাল মোটিভ, যেটাকে আমরা সেকেন্ডারি মোটিভও বলে থাকি। সেকেন্ডারি মোটিভ কোনগুলো? যেখানে আমরা কোনো কিছু স্টেটাস চাইছি, কোনো পাওয়ার চাইছি বা সোশ্যাল অ্যাপ্রুভাল চাইছি, এগুলো। তাহলে এখানে কি সেরকম কিছু আমি চাইছি? যেমন ধরো ওয়েলথ অ্যাকোয়ার করতে চাইছি, বা আমি বাড়ি ঘর চাইছি, ভালো জামা কাপড়, জুয়েলারি, এগুলো চাইছি। তাহলে এগুলোর মধ্যে ওই নিড ফর স্টেটাস বা পাওয়ার মোটিভ এগুলো পড়ে। তাহলে এটা হচ্ছে আমার সোশ্যাল মোটিভ এবং এটা হচ্ছে অ্যান্সার। পার্সোনাল মোটিভ কোনগুলো? যেগুলো হচ্ছে আমি কোনো কিছু অ্যাচিভ করতে চাইছি, বা আমার কোনো ভোকেশনাল অ্যাম্বিশন রয়েছে, কোনো একটা ভালো চাকরি চাইছি, কোনো একটা ভালো পড়াশুনো করতে চাইছি, বা আমার কোনো একটা লেভেল অফ অ্যাসপিরেশন রয়েছে, সেগুলো চাইছি, বা কোনোটা ফিয়ার বা কিউরিয়াসিটি, এগুলোকে আমরা পার্সোনাল মোটিভ বলি। আর একটা থাকে যেটা হচ্ছে তোমার রিপ্রেসড বা আনকনসাস মোটিভ বলা হয়, যেগুলো আমাদের রিপ্রেসড ডিজায়ার বা উইসেস রয়েছে, সেগুলোকে আমরা হচ্ছে আনকনসাস মোটিভ বলে থাকি, ঠিক আছে। তাহলে 4 রকমের মোটিভ রয়েছে, এখানের অ্যান্সার হচ্ছে সোশ্যাল মোটিভ। intentionally pushing away from awareness of certain unwelcome ideas, memories and feeling is, আমি ইন্টেনশনালি কোনো একটা অপছন্দের কোনো আইডিয়া, মেমোরি বা ফিলিংটাকে সরিয়ে রাখছি, এটাকে কি বলবো? রিপ্রেশন, রিগ্রেশন, সাপ্রেশন এবং প্রজেকশন। তাহলে সাপ্রেশন এবং রিপ্রেশন দুটো সেম জিনিস, দুটোতেই আমরা এই আনওয়েলকাম আইডিয়া, মেমোরি এবং ফিলিংগুলোকে সরিয়ে রাখি। সাপ্রেশনের ক্ষেত্রে এটা হচ্ছে কনসাসলি হয়, রিপ্রেশনের ক্ষেত্রে এটা আনকনসাসলি হয়, ঠিক আছে। এটুকু ডিফারেন্স রয়েছে। রিপ্রেশনের ক্ষেত্রে এটা আনকনসাস। বেশ, আচ্ছা, বাকি রিগ্রেশন যেটা রয়েছে সেটা হচ্ছে আর্লিয়ার ডেভেলপমেন্টাল স্টেজে ফিরে যাওয়া। আর প্রজেকশন মানে হচ্ছে নিজের যে ভুল বা সেটাকে অ্যাকসেপ্ট আমি করবো না, আনঅ্যাকসেপ্টেবল ফিলিংগুলোকে অন্যের উপরে চাপিয়ে দেবো বা অন্যের উপরে দোষ চাপানো, আমি এক কথায় বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, হুইচ সোশিওলজিস্ট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ কালচারাল রিলেটিভিজম? কালচারাল রিলেটিভিজম এই টার্মটা আমাদেরকে কে দিয়েছেন? অপশন রয়েছে কার্ল মার্কস, ইমানুয়েল ডুর্কহেম, ম্যাক্স ওয়েবার এবং ফ্রান্স বোয়াস। তো কালচারাল রিলেটিভিজম এটা হচ্ছে অপশন ডি। এরকম কিছু কোশ্চেন থাকে পরীক্ষাতে, কিছু করার নেই, মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। এরকম কিছু কোশ্চেন যদি মুখস্থ তোমার লাক ভালো থাকে তাহলে তোমার মুখস্থের মধ্যে চলে আসবে, আর যদি খারাপ থাকে তাহলে আসবে না। এরকম 5-6টা কোশ্চেন তোমরা পরীক্ষার কোশ্চেন পেপারেও পাবে, যেগুলো হচ্ছে তোমার জানা কোশ্চেন নয়, অজানা বা কোনোদিন শোনোনি এরকম। তো ওগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি ছেড়ে দিলাম যে 100 নম্বরের মধ্যে 90টা কোশ্চেন তোমার জানা, বাকি 10টা অজানা। তাহলে ওই 10টা তুমি চিন্তা করো না, বাকি যে 90টা রয়েছে তার মধ্যে তুমি 70টা ঠিক করে আসো, তোমার র্যাঙ্ক চলে আসবে, ঠিক আছে। তো তোমাকে 70 নাম্বার পেতে হবে। 65 থেকে 70-এর মধ্যে তুমি নাম্বার পাও, তোমার একটা ভালো র্যাঙ্ক চলে আসবে, তুমি একটা ভালো কলেজে চান্স পেয়ে যাবে। কিন্তু তোমাকে হচ্ছে যে ওই যেগুলো আমি জানি না ওগুলোর দিকে ফোকাস করা যাবে না, যেগুলো জানো সেগুলোকে সঠিকভাবে পরীক্ষায় লিখে আসার দিকে তোমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে। তুমি যদি 75টা কোশ্চেনও অ্যাটেন্ড করো, সেখানেও যদি তোমার প্রত্যেকটা কনসেপ্ট দেখে প্রত্যেকটা কোশ্চেন বুঝে ভালোভাবে তুমি অ্যান্সার করে আসতে পারো, তাহলেও কিন্তু তুমি র্যাঙ্ক করতে পারবে। তাহলে 100টার 100টাই করতে হবে, এরকম কোনো কারণ বা এরকম কোনো কিছু ভাবার দরকার নেই। অজানা কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু নেই, যেগুলো জানা সেগুলো যাতে না ভুল হয়ে যায় সেটার দিকে তোমাদেরকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো,
What term refers to the process by which individuals learn and internalize the values, beliefs and norms of a given society? একটা সোসাইটির যে ভ্যালু, সোসাইটির যে বিলিফ রয়েছে সেগুলোকে ইন্টারনালাইজ করা বা সেগুলোকে নিজের মধ্যে নিয়ে আসা, এটাকে আমরা কি বলবো? এটাকে সোশ্যালাইজেশন বলা হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সোশ্যালাইজেশন। বাকি যে অ্যাকালচারেশন, এনকালচারেশন বা অ্যাসিমিলেশন রয়েছে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের যে কালচার রয়েছে কালচারের কথা, মানে কালচারের ওপর এই তিনটেই টার্ম আসে। কালচারেশন মানে বোঝায় যে অন্য একটা কোনো গ্রুপের কালচারটাকে অ্যাডাপ্ট করা হলো। আচ্ছা, অ্যাসিমিলেশন মানে হচ্ছে যে অন্য যে কালচার সেটাকে পুরোপুরি নিজেরটা, মানে অ্যাসিমিলেশন এবং অ্যাকালচারেশন দুটোই সেম, কিন্তু অ্যাকালচারেশনের ক্ষেত্রে নিজেরটাও থাকবে, তার সাথে অন্য একটা আমি অ্যাডাপ্ট করছি। অ্যাসিমিলেশনের ক্ষেত্রে নিজেরটাই ভুলে যাব ওটার সাথে এটা, মানে দুটো মিশে যাবে এমন যে নিজেরটাই ভুলে যাব এটা। আর এনকালচারেশন মানে হচ্ছে যে আমরা জাস্ট নিজের যে ফার্স্ট আমার যে কালচার রয়েছে সেটাকে আমি শিখছি, যেমন সোশ্যালাইজেশনে যেরকমভাবে আমরা সোশ্যালাইজেশন শিখি সেরকমভাবে আমরা কালচারও শিখছি, এটাকে এনকালচারেশন বলা হয়। নিজের কালচারটাকেই শেখা, এটাকে এনকালচারেশন বলবো। তারপর বলছি হোয়াট ইজ দ্য টার্ম ফর আ গ্রুপ টু হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল কম্পেয়ার্স দেমসেলভস অফেন ইনফ্লুয়েন্সিং দেয়ার অ্যাটিটিউডস, ভ্যালুজ অ্যান্ড বিহেভিয়ার্স। এখানে বলছে যে যেখানে আমরা নিজেদের একটা ভ্যালু, বিহেভিয়ার বা এগুলোকে কম্পেয়ার করছি কোথাও। অপশানে রয়েছে আউট গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, ইন গ্রুপ এবং রেফারেন্স গ্রুপ। তাহলে এখানে যেহেতু কম্প্যারিজনের কথা আছে তাহলে এটা রেফারেন্স গ্রুপ হবে। এই কয়েকটা কোশ্চেন রয়েছে এমএসসির জন্য, যেগুলো তোমার রিসার্চ বা স্ট্যাটিস্টিক্স এগুলো থেকে রয়েছে। যেমন একটা কোশ্চেন রয়েছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কাকে বলে? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে এখানে অপশন রয়েছে মেক ইন্টারফারেন্স অ্যাবাউট আ পপুলেশন বেসড অন আ স্যাম্পল, এটা মেনলি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তারপর রয়েছে অর্গানাইজ অ্যান্ড প্রেজেন্ট ডেটা, এটাকে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে করে থাকি। প্রেডিক্ট ফিউচার আউটকামস, প্রেডিক্ট ফিউচার আউটকামস হচ্ছে আমাদের হাইপোথিসিসের কাজ। আর টেস্ট হাইপোথিসিসও আমরা ওই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে করে থাকি, যেমন টি টেস্ট করি বা পি ভ্যালুস বের করি, এগুলোর মাধ্যমে আমরা হাইপোথিসিসকে টেস্ট করে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি? সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে যে আমাদের মিন, মিডিয়ান, মোড যেরমভাবে থাকে সেটা। তো সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে এখানটায় মিন রয়েছে, তাহলে এটা মিন হবে। বাকি ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং রেঞ্জ এগুলো হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। নেক্সট রয়েছে হুইচ স্ট্যাটিস্টিক্যাল মেজার ইজ ইউজ টু ডিটারমাইন দ্য স্প্রেড অফ দ্য ডেটা? ডেটা স্প্রেডটাকে মেজার করার জন্য আমরা কোনটা ইউজ করি, যেটা এখনই বললাম। তাহলে এখানে দেখো মিন, মোড, মিডিয়ান তিনটেই রয়েছে, বাকি একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে এটা এসটিটা অ্যান্সার হবে। নেক্সট রয়েছে অ্যান এক্সাম্পল অফ আ নমিনাল লেভেল অফ ম্যানেজমেন্ট, মেজারমেন্ট। নমিনাল লেভেল অফ মেজারমেন্ট হচ্ছে যে যেখানে আমরা দুটো গ্রুপে ভাগ করি বা দুটো বা তিনটে জাস্ট ক্যাটাগরিতে ভাগ করছি। তাহলে র্যাঙ্কিং পিপল বেসড অন ইনকাম, লো, মিডিয়াম, হাই, এটাকে আমরা অর্ডিনাল ডেটা বলবো। এটা হচ্ছে অর্ডিনাল ডেটা। মেজারিং টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড বা ডিগ্রি টেম্পারেচার যেটা করি এটা হচ্ছে আমাদের থার্ড লেভেল, মানে এখানটায় আমরা ইন্টারভেল ডেটা ইউজ করি, এটা হচ্ছে ইন্টারভ্যাল ডেটা। তারপরে রয়েছে ক্যাটাগরাইজিং পিউপিল অ্যাজ মেল অ্যান্ড ফিমেল, এটা আমার অ্যান্সার, যেটা নমিনাল লেভেল। আর এটা রয়েছে র্যাঙ্কিং স্টুডেন্ট বেসড অন দেয়ার পারফরমেন্স, যেটা র্যাঙ্ক দিচ্ছি, র্যাঙ্কের ক্ষেত্রেও এটা একটা অর্ডারে সাজানো হয়, এটাকে অর্ডিনাল ডেটা বলা হয়। আর যদি আমাকে স্কোরের যদি গ্রেড করে দেয়, যেমন 10 থেকে 10 নয় মানে 50 থেকে 60 যারা পাচ্ছে তাদের, 51 থেকে 60 যারা পাচ্ছে তাদের একটা, তারপর 51 থেকে 60 একটা হলো, 61 থেকে 70 একটা হলো, আবার তারপর এরকমভাবে যদি আমি গ্রেড করে দিই, মানে ভাগ করে দিই, তাহলে সেটা ইন্টারভ্যালের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আর যেখানে কোনো স্পেসিফিক কোনো বাউন্ডারি দেওয়া নেই যে এর মধ্যে পড়লে এটাই পড়বে, তখন সেগুলোকে অর্ডিনাল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো ইন অ্যাডমিনিস্ট্রেশন দ্য প্রসেস অফ সেটেলিং ফর্মাল গাইডলাইন্স ফর দ্য বিহেভিয়ার অফ দ্য এন্টারপ্রাইজ ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে অ্যাডমিনিস্ট্রেশনের একটা প্রসেস যেখানে আমরা কি করছি, কিছু গাইডলাইন সেট করছি। কেন সেট করছি? যাতে এন্টারপ্রাইজের বিহেভিয়ারগুলোকে আমরা গাইড করতে পারি, এটা। তাহলে এখানে অপশন রয়েছে রিপোর্টিং, বাজেটিং, অর্গানাইজিং এবং প্ল্যানিং। তো এটাকে আমরা কি বলবো? এটাকে প্ল্যান করা বলা হয়। রিপোর্টিং মানে হচ্ছে কোনো কিছুকে আমরা রিপোর্ট করব, কোনো ইনফরমেশন দেওয়া বা কি হচ্ছে সেগুলোর একটা রিপোর্টিং তৈরি করা, সেটা। বাজেটিং মানে হচ্ছে যে একটা ওই ফিসকাল প্ল্যানিং যেটাকে বলি, বা অ্যাকাউন্টিং, কন্ট্রোল, এগুলোর মধ্যে পড়ে বাজেট তৈরি করা, যে কতটা খরচ হবে বা আগের বছর হয়েছিল সেই সাপেক্ষে আমি সামনের বছরেরটা করছি, সেটাকে বাজেটিং বলা হয়। আর অর্গানাইজিং মানে হচ্ছে স্ট্রাকচার রিলেটেড যেগুলো থাকে সেগুলো। তাহলে এটা হচ্ছে আমার প্ল্যানিং হলো।
তারপর রয়েছে দ্য রিকোয়ার্ড নার্স টু পেশেন্ট রেশিও ফর স্টাফ নার্সেস ইন আ জেনারেল ওয়ার্ড ইন আ টিচিং হসপিটাল অ্যাকর্ডিং টু আইএনসি নর্মস। আইএনসি নর্ম ওয়াইজ যেগুলো টিচিং হসপিটাল রয়েছে সেখানটায় জেনারেল ওয়ার্ডে আমার কতটা নার্স পেশেন্ট রেশিও থাকবে, তাহলে এটা হচ্ছে 1:6 রেশিও মেনটেন করে করা হয়। Which of the following is true for D items in VED analysis? VED analysis কিরম ভাবে হয়? Vital, essential and desirable। তাহলে এখানে দেখো desirable D items কোনগুলো? Their shortage will not adversely affect the operation। তাহলে এটা হচ্ছে ডিতে যেটা থাকে, যেটা ডিজায়ারেবল মানে থাকলে ভালো হয়, না থাকলেও চলবে, তাহলে এটা অ্যান্সার হবে। বাকি রয়েছে দেয়ার অ্যাবসেন্স উইল সিভিয়ারলি ডিস্টার্ব সার্ভিস, এটা হচ্ছে ভি আইটেম ভাইটাল, যেমন অক্সিজেন অবশ্যই দরকার, আমি বন্ধ করতে পারি না। আচ্ছা, তারপর বলছে দেয়ার আইটেমস দ্যাট আর ভাইটাল অ্যান্ড ক্যান নট বি সাবস্টিটিউটেড, এটাও তাহলে ভি হলো ভাইটাল আইটেমস। আর দেয়ার আর নেসেসারি ফর ডেলি অপারেশন, এগুলো হচ্ছে এসেনশিয়াল আইটেম, তাহলে এটা হচ্ছে ই, এই দুটো হলো ভি ভাইটাল আর এটা হচ্ছে ডি। ঠিক আছে, ভিইডি অ্যানালিসিস। ভেজাইনাল ফিস্টুলা দ্যাট ওপেন্স ইন্টু দ্য রেকটাম ইজ কল্ড। তাহলে এখানটায় হচ্ছে আমাদের 40 নাম্বার কোশ্চেন হলে আমাদের পার্ট এটা কমপ্লিট হবে, তাই তো। ভেজাইনাল ফিস্টুলা বলছে যেটাকে রেকটামে ওপেন হচ্ছে, তাহলে এটাকে আমরা রেক্টোভেজাইনাল বলবো, তাহলে এখানে অ্যান্সার হবে রেক্টোভেজাইনাল ফিস্টুলা। তাহলে 1 থেকে 40 নাম্বারের কোশ্চেন থাকে মেনলি আমাদের ফার্স্ট পার্ট এ যেটা, সেখানে আমাদের টোটাল সমস্ত যে স্মল সাবজেক্টসগুলো রয়েছে সেগুলো থাকবে, তাহলে সোশিওলজি, সাইকোলজি, অ্যানাটমি, ফিজিওলজি এগুলো রয়েছে, তারপরে তোমার মাইক্রোবায়োলজি, নিউট্রিশন এগুলো রয়েছে, আর রিসার্চ, স্ট্যাটিস্টিক্স, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন এগুলো হচ্ছে এমএসসির জন্য এক্সট্রা কটা সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, তাহলে আর ফার্মাকোলজি রয়েছে অবশ্যই। তো এই অবধি 40 নম্বরের কোশ্চেন হলো। এরপরে আমরা পার্ট বিতে যাচ্ছি। পার্ট বিতে আমাদের মেন যে 6টা সাবজেক্ট রয়েছে সেই 6টা সাবজেক্টের কোশ্চেন এখান থেকে আমরা পাবো। তাহলে দেখো, when the placental villi invade the myometrium the placenta is term। তাহলে প্লাসেন্টাল ভিলি যদি মায়োমেট্রিয়ামকে ক্রস করে তখন সেই প্লাসেন্টাকে কি বলা হয়? অপশন রয়েছে অ্যাক্রিটা, পারক্রিটা, ইনক্রিটা এবং এক্সট্রা কোরিয়ালিস। তাহলে মায়োমেট্রিয়াম এখানে বলা হয় যে প্লাসেন্টা মরবিডলি অ্যাডারেন্ট প্লাসেন্টা। ঠিক আছে, মরবিডলি অ্যাডারেন্ট প্লাসেন্টাকে আমরা 3টে ভাগে ভাগ করি। নাম্বার 1-এ রয়েছে প্লাসেন্টা অ্যাক্রিটা, তারপরে রয়েছে প্লাসেন্টা ইনক্রিটা এবং তারপরে রয়েছে প্লাসেন্টা পারক্রিটা। ঠিক আছে, অ্যাক্রিটা কখন বলবো? অ্যাক্রিটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের মধ্যে খুব ডিপলি অ্যাটাচড হয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলছি অ্যাক্রিটা। ইনক্রিটা কাকে বলবো? এটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম রয়েছে, এন্ডোমেট্রিয়ামকে ভেদ করে মায়োমেট্রিয়াম অবধি পৌঁছে যাবে এবং মায়োমেট্রিয়ামকে ডিপলি ইনভেড করবে, এটা হচ্ছে ইনক্রিটা। তারপরে রয়েছে পারক্রিটা। পারক্রিটা হচ্ছে যে মায়োমেট্রিয়ামকেও পেরিয়ে যাবে এবং তারপরে অ্যাডজাসেন্ট যে অর্গান রয়েছে যেমন ব্লাডার থাকে সেটাকেও ইনভলভ করতে পারে, তাহলে এটা হচ্ছে পারক্রিটা। এখানে বলেছে উইল ইনভেড দ্য মায়োমেট্রিয়াম, তাহলে মায়োমেট্রিয়ামকে হচ্ছে নাম্বার 2 যেটা ইনক্রিটা রয়েছে ইনক্রিটা টাচ করবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা এক্সট্রা কোরিয়ালিস রয়েছে। এক্সট্রা কোরিয়ালিস কোনগুলো? যেখানে হচ্ছে সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা পাই, কোরিওনিক প্লেটটা ছোট ব্যাসাল প্লেটের থেকে, সেগুলোকে প্লাসেন্টা এক্সট্রা কোরিয়ালিস বলা হয়। In which condition the umbilical cord it attached to the margin of placenta? প্লাসেন্টার মার্জিনের সাথে অ্যাটাচ যদি থাকে কর্ড, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে ব্যাটেল প্লাসেন্টা বলা হয়, যেখানে প্লাসেন্টার যে কর্ড রয়েছে সেটা একদমই মার্জিনে না থেকে এরকম সাইডে থাকছে। ঠিক আছে, এটা। আচ্ছা, বাকি রয়েছে সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা। সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা হচ্ছে যে ফিটাল মেমব্রেনটা ওই একটা ভালভ লাইক স্ট্রাকচার হয়েছে, সেই জন্য এটাকে ভ্যালিড বলা হচ্ছে। সার্কামভ্যালেন্টে একটা ভালভ লাইক স্ট্রাকচার পাবো এবং এখানে ওই যে বললাম যে এক্সট্রা কোরিয়ালিস, যেখানে কোরিওনিক প্লেটটা ছোট ব্যাসাল প্লেটের তুলনায় সেরকম একটা কন্ডিশন তৈরি হয়। প্লাসেন্টা মেমব্রেনিকা রয়েছে, যেখানটায় খুব পাতলা হয়ে যায়, প্লাসেন্টাটা অনেকটা বড় হওয়ার জন্য প্লাসেন্টা মেমব্রেন লাইক থিন হয়ে যায়, সেজন্য এটাকে প্লাসেন্টা মেমব্রেনিকা বলা হয়। আর ভ্যালামেন্টাস প্লাসেন্টা কাকে বলবো? ভ্যালামেন্টাস মানে হচ্ছে যে এই যে এখানে যেরকম সাইডে ইনসার্শন হয়েছে সেটা সাইডেও ইনসার্শন হবে না, সেটা হবে যে অ্যামনিওটিক যে মেমব্রেন রয়েছে সেই মেমব্রেনের সাথে এটা অ্যাটাচ হবে, তখন সেটাকে আমরা ভ্যালামেন্টাস প্লাসেন্টা বলি। বেশ, এরপরে কোশ্চেন রয়েছে জিটিপিএল স্কোর দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা অনেকবার সলভ করেছি, এটা দেখো তোমরা সলভ করতে পারো কিনা। প্রথমত বলেছে যে ওয়াজ প্রেগনেন্ট ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ডেলিভার্ড আ লাইভ বেবি এট 35 উইকস। তাহলে আমি এখানটায় প্রথমত GTPAL এই 3টে আমি লিখে নিলাম। ঠিক আছে, এইভাবে সলভ করবে, এক একটা লাইন পড়বে, এক একটা জায়গাতে তুমি অ্যাড করবে। ফার্স্ট টাইম যখন প্রেগনেন্ট হয়েছিল তাহলে G1 অ্যাড করলাম, ডেলিভারি 35 উইক্সে হয়েছে, তাহলে 35 উইক্স মানে এটা প্রিটার্ম, তাহলে P এর জায়গাতে আমি 1 লিখে নিলাম। তারপর when the child became 3 years old she was pregnant again, তাহলে আমি G এর সাথে +1 করে নিলাম।
বাট হ্যাড আ মিসক্যারেজে 12 উইকস, তাহলে এটা অ্যাবর্শনের মধ্যে যাবে, তাহলে এখানে অ্যাবর্শন আমি 1 করে দিলাম। দেন আ ফিউ মান্থস লেটার সি বিকেম প্রেগনেন্ট এগেন, আবার প্রেগনেন্সি, তাহলে আবার এখানে +1 করলাম। অ্যান্ড গেভ বার্থে 39 উইকস, তাহলে 39 উইকসে গেলে সেটা হচ্ছে টার্ম প্রেগনেন্সিতে যাবে। আচ্ছা আচ্ছা, লিভিং ইস্যুটা আমার দেখা হয়নি, তাহলে দেখো এই যে 35 উইকসে যেটা হয়েছিল সেটা, আর 39 উইকসে যেটা হয়েছিল সেটা, তাহলে দুটি লিভিং ইস্যু রয়েছে। আচ্ছা, এবারে জিটিপিএল স্কোর দেখো তুমি বসিয়ে নাও। জি তাহলে 3 হবে, G3, T1, P1, অ্যাবর্শন 1 এবং L2 কোথায় আছে দেখো, G3, T1, P1, A1, L2, তাহলে এটা অপশন এ, বোঝা গেল। তাহলে এইভাবে তোমাদেরকে জিটিপিএল স্কোরটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে জি ফর গ্র্যাভিডা, টি ফর টার্ম প্রেগনেন্সি, পি ফর প্রিটার্ম প্রেগনেন্সি মানে প্রিটার্ম বার্থ, তারপর এ ফর অ্যাবর্শন এবং এল ফর লিভিং চিলড্রেন। এইভাবে আমরা জিটিপিএল স্কোরটাকে ক্যালকুলেট করব। নেক্সট দেখো, দ্য ব্রাউনিশ ব্ল্যাক পিগমেন্টেড এরিয়া ইন দ্য মিডলাইন স্ট্রেচিং ফ্রম জিফিস্টার্নাম টু সিম্ফাইসিস পিউবিস ডিউরিং প্রেগনেন্সি ইজ কল্ড। এটা খুবই সহজ কোশ্চেন। তাহলে এটাকে লিনিয়ার নায়াগ্রা বলা হয়, যেখানে আমরা একটা লম্বা লাইন দেখতে পাই অ্যাবডোমেনে, যেটা জিফিস্টার্নাম থেকে সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত থাকে। স্ট্রয়া অ্যালবিকান্স হচ্ছে যে সিলভারি হোয়াইট যে স্ট্রেচ মার্কগুলো দেখা যায় ডিউরিং প্রেগনেন্সিতে দেখা যায়, বা ফ্যাট ডিপোজিশন বেশি হলে সেখানেও দেখা যায়, সেগুলোকে স্ট্রয়া অ্যালবিকান্স বলে। স্ট্রয়া গ্র্যাভিডেনাম কাকে বলবো, এগুলো স্ট্রেচ মার্ক যেগুলো প্রেগনেন্সির সময় দেখা যায় স্কিন ট্রেচিংয়ের জন্য, এটা হচ্ছে স্ট্রয়া গ্র্যাভিডেনাম। আর ক্লোয়াজমা গ্র্যাভিডেনাম হচ্ছে প্রেগনেন্সি মার্কস, যেখানে ফেসে একটা কালো কালো দাগ হয়ে যায়, সেটাকে ক্লোয়াজমা গ্র্যাভিডেনাম বলা হয়। নেক্সট রয়েছে ওসিয়েন্ডার সাইন ডিউরিং প্রেগনেন্সি ইজ, প্রেগনেন্সির সময় যে ওসিয়েন্ডার সাইন হয় সেটা কোনটা, এটা হচ্ছে ইনক্রিজ পালসেশন ফেল্ট ইন ল্যাটারাল ফর্নিসিস, তাহলে ইনক্রিজ পালসেশন ফেল্ট ইন ল্যাটারাল ফর্নিসিস এটা হচ্ছে ওসিয়েন্ডার সাইন। বাকি রয়েছে সফটেনিং অফ দ্য সার্ভিস, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে গুডেল সাইন, গুডেল সাইন। নেক্সট হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য অ্যান্টেরিয়র ভেজাইনাল ওয়াল, এটাকে চ্যাডউইক সাইন বলা হয়, তাহলে এটা চ্যাডউইক সাইন। তারপর রয়েছে নান অফ দ্য অ্যাবভ, তাহলে হয়ে গেল এটা। নেক্সট দেখো, দ্য নার্স ইজ প্রোভাইডিং ইনস্ট্রাকশনস টু আ প্রেগনেন্ট ক্লায়েন্ট হু ইজ শিডিউল ফর অ্যান অ্যামনিওসিনথেসিস, হোয়াট ইনস্ট্রাকশন উড দ্য নার্স প্রোভাইড। তাহলে এখানে অ্যামনিওসিনথেসিসের জন্য শিডিউলড হয়েছে, এখানে নার্সকে কি করতে হবে জানতে চাইছে, তাই তো। অপশন দেখো, স্ট্রিক্ট বেড রেস্ট ইজ রিকোয়ার্ড আফটার দ্য প্রসিডিওর, একটা প্রসিডিওরের পরে স্ট্রিক্ট বেড রেস্টের প্রয়োজন, তাহলে এটা একটা হলো। তারপর বলছে হসপিটালাইজেশন ইজ নেসেসারি ফর 24 আওয়ার্স আফটার দ্য প্রসিডিওর, এরপরে 24 আওয়ার্স হচ্ছে আমরা পেশেন্টকে রাখবো অ্যাডমিশন। অ্যান্ড ইনফর্ম কনসেন্ট নিডস টু বি সাইন বিফোর দ্য প্রসিডিওর, একটা ইনফর্ম কনসেন্ট নিতে হবে, এবং তারপর বলছে ফিভার ইজ এক্সপেক্টেড আফটার দ্য প্রসিডিওর বিকজ অফ দ্য ট্রমা টু দ্য অ্যাবডোমেন। বেশ, তাহলে এখানে দেখো অ্যামনিওসিনথেসিস হবে, তাই তো। তাহলে অ্যামনিওসিনথেসিস কি, যেখানে আমরা নিডল ইনসার্শন করব এবং অ্যামনিওটিক ফ্লুইড নেব, তাহলে এটা হচ্ছে যে একটা ইনভেসিভ প্রসিডিওর, এবং এখানটায় আমাদের কি থাকে, মিসক্যারেজ হতে পারে, ইনফেকশন হতে পারে, এগুলো, তাহলে এগুলোর জন্য আমাকে ইনফর্ম কনসেন্ট নিতে হবে, এগুলোর জন্য স্ট্রিক্ট বেড রেস্টের প্রয়োজনীয়, হসপিটালাইজেশনের প্রয়োজন, এবং ফিভারটা আমরা ইমিডিয়েটলি যে হবে এরকম কোনো একটা নয়, এবং জেনারেলি এক্সপেক্ট করা যায় না, কিন্তু ভুল করে হয়ে যেতেও পারে। তাহলে এখানটায় আমার প্রায়োরিটি যেটা হবে সেটা কি করব, আমি একটা ইনফর্ম কনসেন্ট নেব, যে কোনো প্রসিডিওর, ইনভেসিভ প্রসিডিওর আগে আমাদেরকে কনসেন্ট নিতে হয়, তাহলে এখানে আমাকে একটা কনসেন্ট নিতে হচ্ছে। নেক্সট দেখো, several minutes after a vaginal delivery, nursing assessment reveals gush of blood from the client's vagina, umbilical cord lengthening and a globular shaped uterus। নিশ্চয়ই বুঝতে পারছো এটার অ্যান্সার কি হবে। তাহলে কিছুক্ষণ ডেলিভারি হয়ে গেছে, তারপরে আমরা দেখছি যে একটা গাশ অফ ব্লাড চলে আসছে, আম্বিলিকাল কর্ডের লেন্দেনিং হচ্ছে, এবং ইউটেরাসটা একটা গ্লোবিউলার শেপের হয়ে গেছে। তাহলে এটাকে কি বলবো, অপশন রয়েছে সার্ভাইকাল অর ভেজাইনাল ল্যাসিরেশন, তাহলে ল্যাসিরেশনের সাইন এটা নয়, প্লাসেন্টাল সেপারেশনের সাইন এটা, বাকি পিপিএইচ রয়েছে এবং ইউটেরাইন ইনভলিউশন রয়েছে, তাহলে এগুলো কোনোটাই হবে না, তাই তো। তারপর দেখো, on the day 3 of life, the mother complained to the nurse that the newborn has lost weight. What is the best thing to do? Day 3 of life এ মা বলছে যে বাচ্চার ওজন কমে গেছে, তাহলে কি করতে হবে। ডে 3তে তো নর্মালি থাকলে 5 to 10% ওজন বাচ্চার এমনিই লস হয়, তাই তো। তাহলে কি করতে হবে, অ্যাসেস দ্য নিউবর্ন ফর এনি অ্যাবনর্মালিটিস অর ডিজিজ, এটা করতে হবে না। ইনস্ট্রাক্ট দ্য মাদার টু ইনক্রিজ বেবিস ফিডিং, এটাও করতে হবে না। অ্যাসিওর দ্য মাদার দ্যাট দিস ইজ নর্মাল, একদম এটাই তো, নর্মালি তো। তারপরে ইনফর্ম দ্য ডক্টর ইমিডিয়েটলি, এটারও কোনো প্রয়োজন নেই, তাহলে নর্মালি
5% থেকে 10% ওজন আমাদের লস হয়ে যাচ্ছে ফার্স্ট 3 to 4 days অফ লাইফ, কারণ বেবি মেকোনিয়াম পাস করবে, তারপরে হচ্ছে যে কোলোস্ট্রাম যেটা থাকে প্রথম দিকে সেটার ভলিউমও কম থাকে, তাহলে সেই জন্য প্রথম দিকে বেবির একটু ওয়েট লস হয় এবং তারপরে আবার সেটা সপ্তাহখানিকের মধ্যে রিকভারও করে যায়। A newborn's mother asks the nurse why vitamin K is given to her newborn. The nurse explains that because vitamin K helps in. এখানে তাহলে বলছে যে ভিটামিন কে আমরা একটা নিউবর্নকে দিয়েছি এবং ভিটামিন কে এর কাজ কি সেটা আমার জিজ্ঞেস করছে। এখানে অপশন রয়েছে কোয়াগুলেশন অফ ব্লাড, গাট ম্যাচুরেশন, ইমিউনাইজেশন প্রসেস এবং ব্রেন গ্রোথ। তাহলে দেখো ভিটামিন কে ইঞ্জেকশন আমরা কেন দিই, একটু আগেই আমরা পড়ছিলাম যে ভিটামিন কে আমাদের যে লিভারের যে ক্লটিং ফ্যাক্টর এগুলোকে ডেভেলপ করতে হেল্প করে। তাহলে যখন বেবির বর্ন হচ্ছে তখন গাট স্টেরাইল রয়েছে এবং সেখানে ভিটামিনকে প্রডিউস করার ক্ষমতা তার প্রথম কিছু দিনের মধ্যে তো নেই। তাহলে যদি আমরা একটা ভিটামিনকে ইঞ্জেকশন দিই তাহলে ক্লটিং ফ্যাক্টরসগুলো অ্যাক্টিভেটেড হবে, তাহলে সেখানে ব্লিডিং বা হেমারেজিক ডিজিজ কোনো কিছু বেবির মধ্যে আমরা দেখবো না। এটা এবারে বাকি এই যে গাট ম্যাচুরেশন, এই দুটোর মধ্যে কনফিউশন হয়, কোয়াগুলেশন অফ ব্লাড এবং গাট ম্যাচুরেশন। গাট ম্যাচুরেশন কি, গাট ম্যাচুরেশন হবে, গাট ফ্লোরা তৈরি হবে, কিন্তু সেটা কি ইমিডিয়েটলি হয়ে যাবে? নিশ্চয়ই ইমিডিয়েটলি হবে না। তাহলে ভিটামিন কি যেটা সেটা গাট ফ্লোরা তৈরি করে কিন্তু ম্যাচিউর তো করবে না, প্রথমত গাট ফ্লোরাকে তৈরি করবে এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে যে একটু পরে হবে, কিন্তু ইমিডিয়েটলি আফটার বার্থ আমরা দিয়ে দিচ্ছি কিসের জন্য, যাতে তার কোনো হেমারেজিক ডিজিজ না হয়, যাতে তার হেমারেজ না হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে, কোয়াগুলেশন অফ ব্লাড। The best known theory of cognitive development in children was developed by, cognitive development theory কে ডেভেলপ করেছিলেন? তাহলে অপশন রয়েছে সুলিভান, কোলবার্গ, এরিকসন এবং প্যাজেট। তাহলে এটা কে করেছিল, এটা হচ্ছে জিন প্যাজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, যেখানে আমরা 4টে স্টেজ পড়েছিলাম, সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল। এই 4টে স্টেজ মিলে হয়েছে জিন প্যাজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। তাহলে স্টেজগুলো হচ্ছে সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল। ঠিক আছে, আচ্ছা বাকি হচ্ছে তোমার এই যে সুলিভানের হচ্ছে ইন্টারপার্সোনাল থিওরি অফ সাইকিয়াট্রি, এখানে ইন্টারপার্সোনাল থিওরি দিয়েছিলেন। কোলবার্গ যিনি রয়েছেন, কোলবার্গ হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট থিওরি আমাদের দিয়েছেন। এরিকসন আমাদেরকে দিয়েছেন সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। ঠিক আছে, তাহলে এটা হলো। নেক্সট দেখো, ক্র্যাকপট সাউন্ড অন পারকাশন ওভার হাইড্রোসেফালাস বেবি ইজ কল্ড। তাহলে ক্র্যাকপট সাউন্ড আমরা শুনতে পাই হাইড্রোসেফালাস বেবির ক্ষেত্রে, তো সেটাকে আমরা কি বলবো, তাই তো? তাহলে এখানে অপশন রয়েছে চ্যাডউইক সাইন, তাহলে চ্যাডউইক সাইন আমরা একটু আগেই পড়লাম, তাই তো, ব্লুইস ডিসকালারেশন যেটা সেটাকে আমরা চ্যাডউইক সাইন বলি। আচ্ছা তারপরে রয়েছে তোমার হুমান সাইন, হুমান সাইন আমরা ডিভিডির ক্ষেত্রে দেখতে পাই, যেখানে ফুটে ডরসিফ্লেকশন করলে কাফে হচ্ছে পেন ফিল হয়, যেটা ডিভিডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কার্নিং সাইন, কার্নিং সাইন হচ্ছে আমরা মেনিনজাইটিসে দেখতে পাই, যেখানে যখন আমরা ওই নিটাকে ফ্লেক্স করি তখন ওখানে থাই ফ্লেক্স হয়, মানে পাগুলোকে আমরা পুরোপুরি সোজা করতে পারি না, এরকম 90 ডিগ্রি ফ্লেক্স হয়ে যায়, তো ওটা ছিল কার্নিং সাইন। তাহলে আরেকটা রয়েছে মেসোয়ান সাইন, মেসোয়ান সাইনকে আমরা ক্র্যাকপট সাইনও বলে থাকি এবং এটা হাইড্রোসেফালাস বেবির ক্ষেত্রে আমরা দেখতে পাই। Which of the following position is contraindicated after a cleft lip surgery? ক্লেফট লিপ সার্জারি ক্ষেত্রে কোন পজিশনটা কন্ট্রাইন্ডিকেটেড হবে? অপশন রয়েছে সুপাইন, হাই ফাউলার, সাইড লাইং এবং প্রোন পজিশন। তাহলে দেখো হাই ফাউলার্স বা তোমার সাইড লাইং এই দুটোকে আমি ছেড়ে দিলাম, কনফিউশন হয় তোমাদের সুপাইন এবং প্রোন পজিশন নিয়ে। তাহলে সহজভাবে মনে রাখতে পারো যে ক্লেফট লিপ সার্জারি মানে ঠোঁটের ওপরে সার্জারি হয়েছে। তাহলে বাচ্চাকে যদি আমি এই সময় উল্টো দিকে শোয়াই তাহলে তো মুখটা তার ম্যাট্রেসের সাথে বা বেডশিটের সাথে ঘষা লাগবে, তাহলে সেখান থেকে বাচ্চার ওই যে যেখানে সুচার রয়েছে সেই জায়গাতে তার আঘাত লাগতে পারে। তাহলে কি আমি তাকে উল্টো করে শোয়াবো? নিশ্চয়ই শোয়াবো না। তাহলে তাকে আমাকে সোজা করে শোয়াতে হবে এবং এক্ষেত্রে আমার প্রোন পজিশনটা কন্ট্রাইন্ডিকেটেড হবে, তাই তো, কন্ট্রাইন্ডিকেটেড বলেছে, প্রোন পজিশনটা আমার কন্ট্রাইন্ডিকেটেড, সুপাইন পজিশন হচ্ছে আমার জন্য সেফ পজিশন। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবে। আরেকটা আসে কোশ্চেন যেটা তোমার ক্লেপ প্যালেট। তাহলে প্যালেটের ক্ষেত্রে কি হচ্ছে যে প্যালেটের যখন সার্জারি করছি তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে উল্টো দিকে শোয়াতে হবে। কেন? কারণ প্যালেটের সার্জারি হচ্ছে সেখান থেকে সিক্রেশনস আসতে পারে বা মিউকাস সিক্রেশন হয়। তাহলে সেক্ষেত্রে যদি আমি সুপাইন পজিশনে শোই তাহলে গলা দিয়ে যাবে, চোখড হয়ে যেতে পারে বেবি। উল্টো দিকে যদি রাখি তাহলে যদি সিক্রেশনস হয় তাহলে ইজিলি সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। সেই জন্য ক্লেপ প্যালেটের বেবিদের ক্ষেত্রে আমরা নর্মালি সুপাইন পজিশন দিয়ে থাকি এবং ক্লেপ লিপের ক্ষেত্রে আমরা তাকে প্রোন পজিশন দিই। Closure of the foramen oval occur after birth because of,
ফোরামেন ওভালি কেন ক্লোজ হয়ে যায় বার্থের পরে? তাহলে এখানে অপশন রয়েছে কি, ডিক্রিজ ব্লাড ফ্লো অ্যাক্রস ফোরামেন ওভালি, ফোরামেন ওভালি দিয়ে ব্লাডের যে ফ্লোটা সেটা কমে যাচ্ছে। তারপর বলছি শিফটিং অফ প্রেশার ফ্রম রাইট সাইড টু দ্য লেফট সাইড অফ দ্য হার্ট, একটা প্রেশার শিফট হওয়া, ইনক্রিজ অক্সিজেন টেনশন ইন দ্য ব্লাড, আর প্লাসেন্টাল সার্কুলেশন ক্লোজ। তাহলে প্রথমত হচ্ছে যে ফোরামেন ওভালি যেটা থাকে সেটা হচ্ছে অ্যাট্রিয়াম, রাইট রাইট এবং লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম, এই দুজনের মধ্যে থাকে ফোরামেন ওভালি। ডিউরিং প্রেগনেন্সি যখন হচ্ছে ফিটাল সার্কুলেশন চলে তখন রাইট সাইডের হার্টে কি থাকে, O2 রিলেটেড ব্লাড মানে অক্সিজেনেটেড ব্লাড, এবং এদিকে থাকে CO2 কার্বন মানে ডিঅক্সিজেনেটেড নয় অ্যাকচুয়ালি, এই ফোরামেন ওভালি দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। তাহলে রাইট সাইডে কিন্তু নর্মালি অক্সিজেনেটেড ব্লাড থাকছে ফর ফিটাস। এবারে কি হয়, আফটার বার্থে কি হলো, যখনই আম্বিলিকাল কর্ড কাট করলাম তখন কিন্তু লাংস অ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে লাংস অ্যাক্টিভেট যখন হয়ে যাচ্ছে তখন এই রাইট সাইডে হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ব্লাড এবং লেফট অ্যাট্রিয়ামে চলে আসছে O2, তাই তো। আর একটা জিনিস হচ্ছে যে অক্সিজেনেটেড ব্লাডের যে প্রেশার, তার প্রেশার CO2 রিলেটেড যে ব্লাড রয়েছে CO2 যুক্ত ব্লাডের থেকে বেশি হয়। তাহলে অক্সিজেনেটেড ব্লাড যেদিকে থাকবে সেদিকে প্রেশার বেশি হবে। তাহলে ফিটাল সার্কুলেশনের সময় রাইট সাইডে অক্সিজেনেটেড ব্লাড ছিল, তার প্রেশার বেশি ছিল, সেই জন্য ফোরামেন ওভাল এদিকে ওপেন হতো, তাই তো। যখনই আফটার ডেলিভারি ফিটাল সার্কুলেশন বন্ধ হয়ে গেল এবং বাচ্চার সার্কুলেশন শুরু হলো তখন লেফট অ্যাট্রিয়ামটা অ্যাক্টিভেট হয়ে গেল, মানে যখন লাংস অ্যাক্টিভেট হলো তখন লেফট সাইডের অ্যাট্রিয়ামটাও অ্যাক্টিভেট হলো, সেখানেও অক্সিজেনেটেড এলো এবং তার প্রেশারটা বাড়লো, এবং রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড চলে এলো, তার জন্য তার প্রেশার কমলো। তাহলে রাইট অ্যাট্রিয়ামে ব্লাডটা আর আসবে না লেফট সাইড থেকে, কারণ ওই ভালভটা তখন বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কেন হচ্ছে এটা বন্ধ, শিফটিং অফ প্রেশার ফ্রম রাইট সাইড টু দ্য লেফট সাইড অফ দ্য হার্ট, সেই জন্য ফোরামেন ওভালি আফটার বার্থে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। দ্য নিউবর্ন ম্যাচুরিটি রেটিং স্কেল ইজ অ্যাসেসড বাই, নিউবর্নের যে ম্যাচুরিটি হয়েছে সেটাকে আমরা কী দিয়ে অ্যাসেস করব? অপশন রয়েছে নিউ ব্যালার্ড স্কেল, GCS, আপগার স্কোর এবং গ্রোথ চার্ট। এবং এটাকে কী দিয়ে দেখা হয়, এটা নিউ ব্যালার্ড স্কেল দিয়ে দেখা হয়। এখানটায় হচ্ছে আমাদের একটা ওই 6 রকমের ফিজিক্যাল এবং নিউরোমাস্কুলার ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলোর উপরে বেস করে আমরা এই নিউ ব্যালার্ড স্কেল দেখে থাকি। A newborn has undergone a surgery for closure of meningomyelocele. What should be his priority nursing intervention? তাহলে প্রথমত হচ্ছে যে এখানে মেনিনগোমাইলোসিলি রয়েছে। মেনিনগোমাইলোসিলিটা কি, একটা স্পাইনা বাইফিডা। তাহলে সার্জিক্যাল ক্লোজার যখন করব তাহলে সেক্ষেত্রে স্পাইনা বাইফিডার ক্ষেত্রে কি হয় যে মেনিনগোমাইলোসিলিতে ওখানটায় একটা পাউচ ফর্মেশন হয় যেখানটায় CSF থাকে এবং সেখানটায় তোমার নার্ভ ফাইবার বা নার্ভ এই জিনিসগুলো প্রেজেন্ট থাকে স্পাইনা বাইফিডা। যখনই সার্জিক্যাল ক্লোজার করে দিচ্ছি তখন এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা অ্যাকুমুলেশন হওয়ার চান্স থাকে বা বেড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য বাচ্চাদের ক্ষেত্রে হাইড্রোসেফালাস ডেভেলপ হতে পারে। তো মেনিনগোমাইলোসিলের ক্ষেত্রে সেই কারণে আমরা এই যেহেতু হাইড্রোসেফালাস ডেভেলপ করতে পারে সেই জন্য আমাদেরকে মেজারমেন্ট অফ হেড সার্কামফারেন্স ডেলিটা দেখতে হবে, যাতে বাচ্চার যদি হাইড্রোসেফালাস ডেভেলপ করে সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে হেড সার্কামফারেন্সটা আমাদেরকে চেক করতে হবে, যাতে যদি হাইড্রোসেফালাস ডেভেলপ করে সেটা আমরা বুঝতে পারি। আর বাকি অপশন রয়েছে স্ট্রিক্ট লিমিটেশন অফ লিম্ব। তো লিম্বের স্ট্রিক্ট লিমিটেশনের দরকার নেই, এটা তো নর্মালি আমার CSF বাড়বে। আর কেয়ারফুল হ্যান্ডলিং আমাকে অবশ্যই করতে হবে যেহেতু একটা OT হয়েছে, কিন্তু স্ট্রিক্টের কোনো দরকার নেই। ডিক্রিজ এনভায়রনমেন্টাল স্টিমুলিটা কখন, এটা হচ্ছে যে যদি কোনো ইরিটেবল যেমন হাইড্রোসেফালাস, সেখানেও আমরা বলি যে বেবিকে একটুখানি ইরিটেবল যাতে না হয় সেটা দেখা, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে মেনিনগোমাইলোসিলি ক্লোজার বলেছে তাহলে এই জন্য এখানটার প্রায়োরিটি কিন্তু অপশন C হচ্ছে, ঠিক আছে। প্যারাস্থেসিয়া অফ এক্সট্রিমিটিস অ্যান্ড ফ্ল্যাসিড প্যারালাইসিস ইজ সিন ইন, এখানে বলছে যে এক্সট্রিমিটির প্যারাস্থেসিয়া বা ফ্ল্যাসিড প্যারালাইসিসটা আমরা কোথায় দেখতে পাবো। অপশনে হাইপার ক্যালিমিয়া রয়েছে, হাইপোক্যালিমিয়া রয়েছে, হাইপারন্যাট্রিমিয়া এবং হাইপোন্যাট্রিমিয়া। তাহলে কোথায় দেখতে পাবো এটা, ক্যালেমিয়া যদি কমে যায় মানে পটাশিয়াম যদি কমে যায়, হাইপোক্যালেমিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে সিভিয়ার হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে আমরা প্যারাস্থেসিয়া, ফ্ল্যাসিড প্যারালাইসিস এই জিনিসগুলো দেখতে পাই। আর হাইপার ক্যালেমিয়া হলে সেক্ষেত্রে মাসেল উইকনেসের থেকে বেশি কার্ডিয়াক ডিসরিথমিয়া হয়, যেখানে পিক টিউব দেখতে পাই বা হার্ট ব্লক দেখা যায়, এগুলো আমরা পাই, ঠিক আছে। A system in which each patient is assigned to a nurse who has 24-hour responsibility for nursing care delivered to the patient is termed as, এটাকে আমরা কি বলবো, এটাকে প্রাইমারি নার্সিং বলা হয়, এটা হচ্ছে প্রাইমারি নার্সিং। Nurse was defined as the art of utilizing the environment of patient to assist their in their recovery. এটা কোন থিওরি, তাই তো। তাহলে এটা কে বলেছিলেন, এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলেছিলেন এবং এটা হচ্ছে এনভায়রনমেন্টালিস্ট থিওরির মধ্যে পড়ে।
আচ্ছা, তারপরে দেখো এখানে যেমন রয়েছে এই যে ভার্জিনিয়া হেন্ডারসনের থিওরি রয়েছে। লিন্ডা রিচার্ডস, এটা হচ্ছে যে প্রফেশনালি ট্রেন আমেরিকান নার্স। আচ্ছা, তারপরে মেরি যে রয়েছে ইনিও হচ্ছে যে একজন বড় নাম। হ্যাঁ, তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এটা আমাদের নাইটিঙ্গেলস থিওরি যেটা বা এনভায়রনমেন্টালিস্ট থিওরি সেটা যেখানে তিনি বলেছেন যে আমাদের এনভায়রনমেন্ট যেমন ভেন্টিলেশন, ওয়ার্মথ, লাইট, ডায়েট, ক্লিনিনেস, এগুলো হচ্ছে আমাদের বডির ন্যাচারাল হিলিং প্রসেসের জন্য কাজ করে, তাই তো। তো তার জন্য উনি বলেছেন যে এনভায়রনমেন্টটাকে ইউটিলাইজ করতে হবে একটা পেশেন্টের ওভারঅল রিকভারির জন্য। The type of assessment that includes data related to a client's biological, cultural, spiritual and social need is called. তাহলে কোন ধরনের অ্যাসেসমেন্টের মধ্যে এই ডেটাগুলো পড়বে? বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট, স্ক্রিনিং অ্যাসেসমেন্ট, কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট এবং ফোকাসড অ্যাসেসমেন্ট। তাহলে বায়োলজিক্যাল, কালচারাল, স্পিরিচুয়াল এবং সোশ্যাল নিড, এগুলো কিসের মধ্যে পড়বে? এগুলো হচ্ছে কম্প্রিহেন্সিভের মধ্যে পড়বে, ঠিক আছে। এগুলো হচ্ছে কম্প্রিহেন্সিভ মানে ওভারঅল, যেটাকে আমরা বলি হলিস্টিক বলি, তো সেটার মধ্যে এই সমস্তগুলো পড়ে যাচ্ছে। Which of the following disease is commonly screened as HWC under আয়ুষ্মান ভারত? আয়ুষ্মান ভারতের আন্ডারে কোন ডিজিজটাকে আমরা স্ক্রিন করি? সোয়াইন ফ্লু, বোন টিবি, অ্যাসমা এবং হাইপারটেনশন। তাহলে এটা কি হবে? এটা হাইপারটেনশন হবে। Which of the following is a key strategy of the NPCDCS program at primary care level? তাহলে এখানে বলছে যে এই যে NPCDCS এটা কি? এটা হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ কার্ডিওভাস্কুলার ডিজিজেস অ্যান্ড স্ট্রোক, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফর্ম। তাহলে এখানটায় আমরা প্রাইমারি কেয়ার লেভেলে কি করব? প্রাইমারি কেয়ার লেভেলে অপশন রয়েছে ফোকাস অন অ্যান্টিবায়োটিক, সেকেন্ডারি সার্জারি, স্ক্রিনিং অ্যান্ড আর্লি ডিটেকশন অফ হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস আর অর্গান ট্রান্সপ্লান্ট প্রসিডিওর। তাহলে বুঝতেই পারছো ফুল ফর্ম বলে দিয়েছি, এবারে অ্যান্সার কি হবে? স্ক্রিনিং অ্যান্ড আর্লি ডিটেকশন অফ হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস। One key focus of ASHA training is to strengthen their role in আশার কাজ কি? আশার মেন কাজ কি? এখানে অপশন রয়েছে পারফর্মিং সার্জিক্যাল প্রসিডিওর, সেটা নিশ্চয়ই আশা করবে না। কন্ডাক্টিং লিগাল অডিটস, এটাও আশা করবে না। কমিউনিটি মোবিলাইজেশন অ্যান্ড কাউন্সিলিং, এটা করতে পারে। আর প্রিপেয়ারিং অ্যানুয়াল স্টেট বাজেট, তাহলে তো পড়েই রইল অপশন সি, কমিউনিটি মোবিলাইজেশন অ্যান্ড কাউন্সিলিং। Which program under NHM provides free and cashless services to pregnant women and sick infants? এখানে বলছে যে NHM বা ন্যাশনাল হেলথ মিশন এর আন্ডারে কোন স্কিম রয়েছে যেটাতে ফ্রি আর ক্যাশলেস সার্ভিস দেওয়া হয় প্রেগনেন্ট ওমেন এবং সিক ইনফ্যান্টদেরকে? অপশন রয়েছে জননী শিশু সুরক্ষা কার্যক্রম, তাই তো। তাহলে জননী শিশু সুরক্ষা কার্যক্রম বা JSSK এর আন্ডারে আমরা মায়েদেরকে এবং বাচ্চাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার জননী সুরক্ষা যোজনা রয়েছে। জননী সুরক্ষা যোজনা হচ্ছে যে আমরা ক্যাশ অ্যাসিস্ট্যান্স দিই, এখানেও দিই, এবং এটা হচ্ছে প্রেগনেন্ট ওমেনদেরকে দেওয়া হচ্ছে, যদি ইনস্টিটিউশনাল ডেলিভারি করে তখন আমরা তাকে দিয়ে থাকি। রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা এটা হচ্ছে ওই BPL ফ্যামিলিদেরকে যেটা দেওয়া হয়, যেটা এখন হচ্ছে PMJAY হয়েছে। আর প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এটা হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয় ওই পার্শিয়াল করে করে, এটাও ম্যাটারনাল বেনিফিটের জন্য দেওয়া হচ্ছে। In Parkinson's disease, which neurotransmitter is reduced in the basal ganglia? পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে কোন নিউরোট্রান্সমিটারটা কমে যায়? তো এটা এক কথায় হচ্ছে যে কি হবে, পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে কে কমে যাবে? এখানে আমরা অপশন রয়েছে যে হিস্টামিন, ডোপামিন আর গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড আর অ্যাসিটাইলকোলিন, তাই তো। তাহলে পার্কিনসন ডিজিজ বলেছে, পার্কিনসন ডিজিজ হচ্ছে তুমি ডোপামিন বলবে, পার্কিনসন ডিজিজে ডোপামিন। আর যদি অ্যালঝেইমার ডিজিজ হতো তাহলে অ্যাসিটাইলকোলিন হতো, অ্যাসিটাইলকোলিন হচ্ছে পার্কিনসনসের ক্ষেত্রে অ্যালঝেইমার ডিজিজের ক্ষেত্রে কমে যায়। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ ক্রনিক সেপোরেটিভ ওটাইটিস মিডিয়া? CSOM এর জন্য মোস্ট কমন কমপ্লিকেশন কি হবে? অপশন রয়েছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস, মেনিনজাইটিস, কন্ডাক্টিভ ডিপনেস এবং পেরিফেরাল নিউরাইটিস। তাহলে CSOM এর ক্ষেত্রে মেনলি আমরা ডিপনেস পাবো, ক্রনিক সেপোরেটিভ ওটাইটিস মিডিয়া যেখানে মিডিল ইয়ার এবং ম্যাস্টোয়েড ক্যাভিটির মধ্যে একটা ক্রনিক ইনফ্লামেশন হয় এবং তার ফলে কন্টিনিউয়াস ডিসচার্জ হতে থাকবে, তাই তো। তাহলে এখানটায় CSOM এর ক্ষেত্রে আমরা একটা কন্ডাক্টিভ ডিপনেস পাবো। বেশ, তারপর দেখো ট্রিটমেন্ট অফ অ্যাডিসন্স ডিজিজ ইনক্লুড, অ্যাডিসন্স ডিজিজের ট্রিটমেন্টের মধ্যে কি পড়বে? অপশন রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোকর্টিকয়েড, অ্যাভয়েড হেভি এক্সারসাইজ, মিনারেলোকর্টিকয়েড থেরাপি, অল অফ দ্য অ্যাভাব।
তাহলে ট্রিটমেন্ট অফ অ্যাডিসন্স ডিজিজের জন্য কি হয় অ্যাডিসন্স ডিজিজে? এখানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হচ্ছে, তার মধ্যে গ্লুকোকর্টিকয়েড পড়ে, যেখানটায় কর্টিজল, মিনারেলকর্টিকয়েড এগুলো রিপ্লেস করবে অ্যালডোস্টেরনকে। আর এছাড়াও হেভি এক্সট্রিম এক্সারসাইজ এগুলোকেও বারণ করা হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অল অফ দ্য অ্যাবভ হবে, সবগুলোই আমাকে করতে হবে। When the examiner bends the neck of the patient, it causes flexion of the knee and hip. Which of the following sentence is true about this? তাহলে এক্সামিনার যখন নেক ফোল্ড করছে তখন নি আর হিপের একটা ফ্লেকশন হচ্ছে, এটাকে আমরা কি বলবো? পজিটিভ হোমান সাইন, পজিটিভ কানিং সাইন, পজিটিভ চ্যাডউইক সাইন এবং পজিটিভ ব্রুজিনস্কি সাইন। তাহলে এটা কি হবে? এটা ব্রুজিনস্কি হবে, বাকিগুলো অলরেডি ডিসকাস করলাম। Mr. Ashok, a 45 years old, is diagnosed with myocardial infarction (MI). He is being given thrombolytic drugs such as streptokinase. What is the action of this drug? তাহলে স্টেপটোকাইনেজ কি করে জানতে চাইছে, তাই তো? তাহলে অপশন রয়েছে রিলিভ চেস্ট পেন, তাহলে চেস্ট পেন রিলিভ করে না। চেস্ট পেন রিলিভ করার জন্য আমরা মরফিন বা নাইট্রেট এগুলো দিয়ে থাকি। দে ডিক্রিজ ভেন্ট্রিকুলার ইরিটেবিলিটি কমানোর জন্য আমাদেরকে অ্যামিউডারন বা অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ দিতে হয়, বা বিটা ব্লকার আমরা দিতে পারি, এটা নয়। আচ্ছা, দিস রিমুভ সিক্রেশনস ফ্রম দ্য এয়ারওয়ে সিক্রেশন কমানোর জন্য আমরা মিউকোলাইটিক্স দিয়ে থাকি, তাই না? তাহলে এটাও হবে না। লাস্ট রয়েছে রিএস্টাবলিশমেন্ট অফ ব্লাড ফ্লো বাই ডিজলভিং থ্রম্বাস, তাহলে এটাই আমার অ্যান্সার হবে। Mr. Ramlal, 58 years old male, is suffering from increased intracranial pressure (ICP). Following nursing care should be provided to Mr. Ramlal except। তাহলে দেখো রামলাল ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশার রয়েছে, ফ্রম নার্সিং কেয়ার কি নার্সিং কেয়ারটা তাকে আমি দেবো না, এখানে একটা এক্সেপ্ট। তাহলে ইনক্রিজ আইসিপির ক্ষেত্রে আমরা কোথায় দেখতে পাবো? ইনক্রিজ আইসিপিতে এই যে এখানে অপশনগুলো আগে পড়ে নিই। অ্যাভয়েড এক্সট্রিম ফ্লেকশন অফ দ্য নেক, অ্যাভয়েড এক্সট্রিম ফ্লেকশন অফ দ্য নেক, এটা কি করলে? নেক কম্প্রেস করলে জুগুলার ভেন কম্প্রেস হয়, তাহলে ইনক্রিজ আইসিপি হতে পারে। তাহলে অ্যাভয়েড এক্সট্রিম ফ্লেকশন অফ নেক আমাকে করতে হবে, তাহলে এটা ঠিক রয়েছে। এনকারেজ হিপ ফ্লেকশন টু অ্যান এক্সট্রিম লেভেল, এনকারেজ হিপ ফ্লেকশন যদি আমরা করি এক্সট্রিম লেভেলে, তাহলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল এবং ইন্ট্রাথোরাসিক প্রেশার বাড়বে হিপ ফ্লেকশন করলে, এর ফলে ভেনাস ড্রেনেজটা ব্রেন থেকে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটাকে আবার বাড়াবে, তাহলে এইটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। তারপর রয়েছে পেশেন্টস হেড শুড বি কেপ্ট ইন আ নিউট্রাল পজিশন, কি নিউট্রাল পজিশনেই রাখবো, তাতে ভেনাস রিটার্ন ঠিকঠাক হবে। অ্যাডমিনিস্টার ম্যানিটলটা আমাকে দিতেই হবে, অসমোটিক ডায়াবেটিক্স, যাতে আইসিপিটা কমে, ফ্লুইডগুলো বাইরে বেরিয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার অপশন বি। In a patient who has a hemorrhage in the vitreous cavity of the eye, the nurse knows that blood is accumulating. যদি ভিট্রিয়াস ক্যাভিটিতে হেমারেজ হয় তাহলে কোথায় ব্লাডটা জমা হচ্ছে, মানে এক কথায় জানতে চাইছে যে ভিট্রিয়াস ক্যাভিটি চোখের কোন পার্টটা। তাহলে ইন দ্য অ্যাকুয়াস হিউমার, এটা তো হচ্ছেই না, অ্যাকুয়াস হিউমার হচ্ছে অ্যান্টেরিয়ার চেম্বারে থাকে, অ্যান্টেরিয়ার। আচ্ছা, বিটুইন দ্য লেন্স অ্যান্ড দ্য রেটিনা, লেন্স এবং রেটিনার মধ্যেই অ্যাকচুয়ালি ভিট্রিয়াস হিউমার থাকে, এটা হচ্ছে অ্যান্সার। বিটুইন দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স, বিটুইন অ্যান্ড দ্য কর্নিয়া লেন্স হচ্ছে আমাদের অ্যান্টেরিয়ার চেম্বার, ঠিক আছে। আর ইন দ্য স্পেস বিটুইন দ্য আইরিস অ্যান্ড লেন্স, আইরিস আর লেন্সের মধ্যে হচ্ছে যে অ্যাকুয়াস যে হিউমারের পার্ট, তার মধ্যে আবার দুটো পার্ট থাকে, ঠিক আছে। অ্যাকুয়াস হিউমারের যে পার্টটা, মানে অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার হয়ে গেল, তো অ্যাকুয়াস হিউমারের যে পার্টটা থাকে, সেই অ্যাকুয়াস হিউমারের পার্টের মধ্যে একটা অ্যান্টেরিয়ার চেম্বার এবং একটা পোস্টেরিয়র চেম্বার থাকে। তো সেই অ্যান্টেরিয়ার চেম্বার হচ্ছে কর্নিয়া লেন্সের মধ্যে, যেটা এই অপশন সিতে রয়েছে। আর ইন দ্য স্পেস বিটুইন আইরিস অ্যান্ড লেন্স, এটার মধ্যে থাকে পোস্টেরিয়র চেম্বার, এটাও কিন্তু অ্যাকুয়াস, মানে এই দুটো পার্টেই অ্যাকুয়াস হিউমার থাকছে। সেই অ্যাকুয়াস হিউমারের পার্টটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা পোস্টেরিয়র চেম্বার এবং একটা অ্যান্টেরিয়র চেম্বার, ঠিক আছে। When receiving the patient's hematologic laboratory values after a splenectomy, the nurse would expect to find। স্প্লিনেক্টমির পরে যদি আমরা ভ্যালুস দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? অপশন রয়েছে লিউকোপেনিয়া, আরবিসি অ্যাবনর্মালিটিস, ডিক্রিজড হিমোগ্লোবিন এবং ইনক্রিজ প্লেটলেট কাউন্ট। তাহলে স্প্লিন হচ্ছে যে আমাদের বডির প্লেটলেটের রিজার্ভার হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে যখন স্প্লিনেক্টমি হয়ে যাবে, স্প্লিন যখন রিমুভ হয়ে যাবে, তাহলে প্লেটলেটগুলো সার্কুলেশনের মধ্যে থাকবে, যেই কারণে আমরা কি পাবো? একটা প্লেটলেট কাউন্ট বেশি পাবো, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে যে ইনক্রিজ প্লেটলেট কাউন্ট। দ্য ক্লাসিক সাইন অফ হেপাটিক কোমা ইজ, হেপাটিক কোমার জন্য ক্লাসিক সাইন কোনটা? অপশন রয়েছে ক্লে কালার স্টুল, ডিপ্রেস মাসেল রিফ্লেক্স, এলিভেটেড কোলেস্টেরল লেভেল এবং ফ্ল্যাপিং হ্যান্ড ট্রেমার। তাহলে ক্লাসিক সাইন অফ হেপাটিক কোমা হচ্ছে যে ফ্ল্যাপিং হ্যান্ড ট্রেমার, হাতটা এখানটা হেপাটিক এনসেফালোপ্যাথি বা হেপাটিক কোমা হলে অ্যাস্টেরিক্সিস হয়, যেটাকে ফ্ল্যাপিং ট্রেমার বলা হয়।
ক্লে কালার স্টুল আমরা মেনলি বিলিয়ারি অবস্ট্রাকশন হলে দেখতে পাই। এলিভেটেড কোলেস্টেরল লেভেলটা আমার এনসেফালোপ্যাথির সাথে যায় না। আর ডিপ্রেস মাসেল রিফ্লেক্স যেটা, সেক্ষেত্রে এনসেফালোপ্যাথি হলে অ্যাকচুয়ালি হাইপার রিফ্লেক্সিয়া হয়, তাহলে এখানে ডিক্রিজ বলেছে, তাহলে এটা অপোজিট রয়েছে। পটস ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, পটস ডিজিজ কোনটা? তাহলে পটস ডিজিজ হচ্ছে যে টিউবারকিউলোসিস অফ দ্য স্পাইন, এটা আমি আগের দিনের কোশ্চেনে এরকম একটা কোশ্চেন ছিল, ডিসকাস করেছিলাম পার্ট 3-তে। তাহলে টিউবারকিউলোসিস অফ পাইনকে হচ্ছে স্পাইনকে পটস ডিজিজ বলা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ট্রু অ্যাবাউট প্যারাডক্সিক্যাল রেসপিরেশন? এই কোশ্চেনটাও মনে হচ্ছে ছিল যে প্যারাডক্সিক্যাল রেসপিরেশনের ক্ষেত্রে কোনটা ঠিক। তাহলে প্যারাডক্সিক্যাল রেসপিরেশনের ক্ষেত্রে দেখো, ডিউরিং দিস টাইপ অফ respiration the diaphragm moves opposite to the normal direction of its movement occurring during inspiration expiration, তাহলে এটা ঠিক আছে। ইট মে বি সিন ডিউরিং চেস্ট ইনজুরি, এটা চেস্ট ইনজুরির সময় দেখা যায়, তাহলে এই অপশনটাও ঠিক আছে। দিস ইজ অ্যান ইরেগুলার প্যাটার্ন অফ ব্রিদিং ইন হুইচ সামটাইমস দ্য রেট অফ রেসপিরেশন ইনক্রিজেস অ্যান্ড সামটাইমস ইট ডিক্রিজেস, তাহলে এটা তো হয় না, এটা হয় না, তাহলে এটা হচ্ছে না, তাহলে এখানে অপশন ডিতে রয়েছে বোথ এ অ্যান্ড বি, তাহলে এটা অ্যান্সার হবে। Nurses taking care of a patient at high risk of aspiration pneumonia. Which of the following nursing intervention will help to prevent aspiration pneumonia? এখানে বলছে যে একটা পেশেন্টের হাই রিস্ক রয়েছে অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার, কিভাবে আমি সেই রিস্কটাকে কমাতে পারি। অপশন রয়েছে পারফর্মিং মাউথ কেয়ার উইথ পেশেন্ট ইন সুপাইন পজিশন, সুপাইন পজিশনে শুয়ে আমি মাউথ কেয়ার দেবো, তাহলে তো চোখড হয়ে যাবে, তাই তো, তাহলে এটা আমি করতে পারবো না। Elevate head of patient in at least 45-degree angles after entering feeding, তাহলে এখানে বলছে যে আমরা পেশেন্টের হেডটাকে 45 ডিগ্রি এলিভেট করে রাখবো, তাহলে এটা আমরা করে থাকি। তারপর রয়েছে প্রোভাইড পালমোনারি টয়লেট আফটার ফিডিং পেশেন্ট, পালমোনারি টয়লেট মানে চেস্ট ফিজিওথেরাপি যেটা করা হয়, ডিপ ব্রিদিং, কাফিং, এগুলো, তাহলে এগুলো হচ্ছে যে যদি রেসপিরেটরি কোনো প্রবলেম থাকে সেগুলোর জন্য করা হয়, তাহলে ফিডিংয়ের সাথে এটার কোনো রিলেশন নেই, তাই তো, তাহলে ইমিডিয়েটলি আফটার ফিড যদি করি তাহলে ভমিটিং হয়ে যেতে পারে, তাহলে এটাও আমরা করবো না। বোথ বি এন্ড সি হচ্ছে না, তাহলে এখানে শুধুমাত্র অপশন বি অ্যান্সার হচ্ছে এলিভেট হেড অফ আ পেশেন্ট ইন অ্যাটলিস্ট 45-degree অ্যাঙ্গেলস আফটার এন্টেরাল ফিডিং, খাওয়ানোর পরে আমরা পেশেন্টকে একটু বসিয়ে রাখবো। A patient was seen in the clinic for an episode of epistaxis, which was controlled by placement of anterior nasal packing. During discharge teaching, the nurse instructs the patient to, একজন এপিস্ট্যাক্সিসের পেশেন্ট ছিল ক্লিনিকে, যার ব্রিডিংটা কন্ট্রোল করা হয়েছে অ্যান্টেরিয়র নেজাল প্যাকিং দিয়ে। এরপর ডিসচার্জের সময় পেশেন্টকে কি ইনস্ট্রাকশন দিতে হবে। অপশন রয়েছে ইউজ অ্যাসপিরিন ফর পেন রিলিফ, তাহলে অ্যাসপিরিন হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, যে ক্ষেত্রে ব্লাড ক্লটিংটা কমে যায়, তাই তো, মানে ব্লাড ক্লটিং হবে না, ব্লিডিংয়ের রিস্ক অনেক বেড়ে যাবে, তাহলে অ্যাসপিরিন আমি পেন রিলিফের জন্য দেবো না, আমি কি দিতে পারি, অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল যেটা নর্মাল দেওয়া হয় সেটা আমরা দিতে পারি, তাহলে এই অপশনটা ভুল রয়েছে। রিমুভ দ্য প্যাকিং ল্যাটার দ্যাট ডে, সেই দিনের পরের দিনই খুলে দিতে বলছে, তাহলে একটা ন্যাজাল প্যাকিং যখন দেওয়া হয় সেটা মিনিমাম 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স অবধি রাখা হয় হিমোস্ট্যাসিসটা মেনটেন করার জন্য, এবং সেটা নিজে নিজে অবশ্যই খোলা যায় না নেজাল প্যাকিং, সেটা হেলথ কেয়ার প্রফেশনালকে দিয়ে খুলতে হবে, তাহলে এই অপশনটাও ভুল রয়েছে। স্কিপ দ্য নেক্সট ডোজ অফ অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন, পরের যে ডোজটা সেটাকে স্কিপ করতে বলা হচ্ছে, তাহলে হাইপারটেনসিভ যে পেশেন্ট রয়েছে তাকে অবশ্যই রুটিনলি তার মেডিকেশন নিতে হবে, তাহলে যদি না হয় তাহলে বিপি বেড়ে যাবে, এবং বিপি বেড়ে যাওয়া মানে ব্লিডিংয়ের রিস্ক আরও অনেকটা বেড়ে যাবে, তাহলে এই অপশনটাও ভুল রয়েছে। অ্যাভয়েড ভিগোরাস নোজ ব্লোয়িং অ্যান্ড স্ট্রেনাস অ্যাক্টিভিটি, ভিগোরাস নোজ ব্লোয়িংটা যেটা সেটাকে অ্যাভয়েড করতে হবে এবং স্ট্রেনাস অ্যাক্টিভিটিটাকে কমাতে হবে, এই অপশনটা ঠিক রয়েছে। তাহলে নোজ ব্লো করলে সেক্ষেত্রে ব্লিডিংয়ের চান্স রয়েছে, স্ট্রেনাস অ্যাক্টিভিটি করলে সেক্ষেত্রে ব্লিডিংয়ের চান্স রয়েছে, তাহলে এগুলোকে আমি অ্যাভয়েড করতে বলছি, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। The nurse explains to the patient with acute pancreatitis that the most common pathogenic mechanism of the disorder is, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের একজন পেশেন্ট রয়েছে এবং মোস্ট কমন প্যাথোলজিক্যাল মেকানিজম কি হবে। অপশন রয়েছে সেলুলার ডিসঅর্গানাইজেশন, ওভার প্রোডাকশন অফ এনজাইমস, ল্যাক অফ সিক্রেশন অফ এনজাইমস এবং অটো ডাইজেশন অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে দেখো যে প্রাইমারি মেকানিজম রয়েছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের, সেক্ষেত্রে প্যানক্রিয়াটিক যে এনজাইমগুলো রয়েছে সেগুলোর প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন হয়, মানে এগুলো তো অ্যাকচুয়ালি ডিঅ্যাক্টিভেটেড ফর্মেটে থাকে, এগুলো যখন ডিওজেনামে যায় সেখানে কি অ্যাক্টিভ হয়, কিন্তু যখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয় সেগুলোর ম্যাচিওর অ্যাক্টিভেশন হয়ে যায়, যার কারণে যেমন ট্রিপসিন হয়ে যাচ্ছে।
তাহলে এগুলো কি করবে, ওখানেই তোমার প্যানক্রিয়াসের মধ্যেই ডাইজেশন শুরু করে দেবে এবং তার ফলে প্যানক্রিয়াসটাই ডাইজেস্ট হয়ে যাচ্ছে, মানে প্যানক্রিয়াসের অটো ডাইজেশন হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো ডিওডেনামে এসে অ্যাক্টিভেট হয় এবং সেখানে ফুডকে ডাইজেশন করে। কিন্তু এখানে কি হচ্ছে, প্যানক্রিয়াসের মধ্যে নিজে থেকেই এটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং প্যানক্রিয়াসটাকেই ডাইজেশন করে ফেলছে। তাহলে এটা হচ্ছে অটো ডাইজেশন অফ দ্য প্যানক্রিয়াস হচ্ছে যখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হচ্ছে। Which of the following is not a characteristic of individual with paranoid personality disorder? Paranoid personality disorder এর মধ্যে আমরা কোনটা পাবো না? প্রথমত বলি, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা কি দেখি, এটা মেনলি হচ্ছে যে যেখানে পেশেন্ট হচ্ছে যে প্যারানয়েড বা সাসপিসিয়াস হয়ে রয়েছে, তাই তো? তাহলে সেরকম টাইপের আমরা কিছু একটা দেখতে পাবো প্যারানয়েড পার্সোনালিটিতে। তাহলে এখানে নটা ক্যারেক্টারিস্টিক বলেছে, কোনটা আমরা পাবো না। তো প্রথমত হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ক্লোজ রিলেশনশিপ, ক্লোজ রিলেশনশিপের অ্যাভয়েডেন্স। তাহলে এটা কিন্তু মানে নর্মালি যেটা ক্লোজ রিলেশনশিপ প্যারানয়েড পার্সোনালিটির ক্ষেত্রে থাকতে পারে। তারপরে অ্যাভয়েডেন্স অফ পাবলিক প্লেস, পাবলিক প্লেসের অ্যাভয়েডেন্স, যেটাকে আমরা অ্যাগোরাফোবিয়া বলে থাকি। সোশ্যাল ফোবিয়া, তাহলে এই জায়গাতে সোশ্যাল ফোবিয়া থাকে না। প্যারানয়েড পার্সোনালিটি যে ডিসঅর্ডার রয়েছে সেখানটায় অ্যাগোরাফোবিয়া আমরা দেখতে পাবো না। প্যারানয়েডের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালদের শুধু মনে হয় যে তাদের কেউ ক্ষতি করে দিচ্ছে বা এরকম, কিন্তু সেখানটায় তারা অ্যাভয়েডেন্স যেটা সেটা থাকবে না। তারপরে রয়েছে আর অফেন্স স্পন্টিনিয়াসলি অ্যাগ্রেসিভ টু আদার্স, নিজে থেকে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু একটা ওই প্যারানয়েড পার্সোনালিটি, তাহলে সেক্ষেত্রে অ্যাগ্রেসিভনেসও থাকবে। আর অফেন ফিল দ্যাট দে হ্যাভ বিন ডিপলি অ্যান্ড ইরিভার্সিবলি বিট্রেড বাই আদার্স, এটা তো একদমই ঠিক আছে। তাহলে অ্যাভয়েডেন্স অফ পাবলিক প্লেস যেটাকে আমরা অ্যাগোরাফোবিয়া বলছি, ওটা এখানটায় আমরা পাবো না। A 20-year-old girl, Nilu, enjoys wearing male clothes. Wearing male clothes gives her a feeling of more confidence, and after these episodes, she is absolutely normal girl. তো এটাকে আমি কি ডায়াগনোসিস করব? তাহলে এটাকে বলা হয় যেখানটায় ফিমেলরা হচ্ছে মেলের ক্লোথস পরতে পছন্দ করছে, এটাকে ডুয়াল রোল ট্রান্সভেস্টিজম বলা হয়, যেখানে ইন্ডিভিজুয়ালরা অন্য সেক্সের ড্রেস পরে টেম্পোরারিলি এনজয় ফিল করে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ডুয়াল রোল ট্রান্সভেস্টিজম বলছি। An important intervention in monitoring the dietary compliance of a client with bulimia is, বুলিমিয়ার ক্ষেত্রে ডায়েটারি কমপ্লায়েন্স কি থাকবে? মোস্ট কমন ইন্টারভেনশন, অ্যালোয়িং দ্য ক্লায়েন্ট প্রাইভেসি ডিউরিং মিল টাইম, এটা প্রয়োজন নেই। প্রেজিং হার ফর ইটিং অল হার মিল, তাকে আমি প্রেজ করছি। পজিটিভ রিইনফোর্সমেন্ট ঠিক আছে, কিন্তু সাবসিকুয়েন্ট পার্জেটিভনেস যেটা, সেটা পার্জিং বিহেভিয়ার থাকতে হবে, তাহলে এটাও নয়। অবজার্ভিং হার ফর 1 to 2 hours আফটার মিল, এটা করা হয়, তার কারণ হচ্ছে যে যেহেতু বুলিমিয়া বলেছে, বুলিমিয়াতে পেশেন্টের ইটিং থাকবে, কিন্তু তারপরে তার যে পার্জিং যেটা করে, ভমিটিং করে দেয়, ইনডিউসড ভমিটিং, সেটা আমাকে প্রিভেন্ট করতে হবে। তাহলে এখানটায় আফটার 1 to 2 hours মিল আমাকে তাকে অবজার্ভ করে রাখতে হবে। নেক্সট বলেছে এনকারেজিং হার টু চুজ ফুডস শি লাইকস অ্যান্ড টু ইট ইন মডারেশন। তাহলে পেশেন্টকে হচ্ছে যে ফুড চুজ করতে দিচ্ছি যে পছন্দ করছে বা মডারেশনে খাবে সেটা, তাহলে এটা হচ্ছে পার্জিং সাইকেলটাকে কিন্তু অমিট করতে পারবে না, তাই না? তাহলে এখানে আমার প্রায়োরিটি ইন্টারভেনশন অপশন সি। ডিসলেক্সিয়া রেফার্স টু দ্য, ডিসলেক্সিয়া কাকে বলা হয়? ডিসলেক্সিয়া হচ্ছে ডিফিকাল্টি ইন রিডিং ডিফিকাল্টিকে ডিসলেক্সিয়া বলা হয়। ইললেজিবল হ্যান্ডরাইটিং যেটা, সেটাকে ডিসগ্রাফিয়া বলা হয়। ডিফিকাল্টি ইন পারফর্মিং সিম্পল ক্যালকুলেশনস, যেটাকে ডিসক্যালকুলিয়া বলা হয়। আর ডিফিকাল্টি ইন স্পিকিং, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ডিসফেজিয়া বা অ্যাফেসিয়া বলি। তাহলে হ্যান্ড রাইটিং যেটা ছিল, এটা হচ্ছে ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া, ক্যালকুলেশন হচ্ছে ক্যালকুলিয়া, আর ডিফিকাল্টি ইন স্পিকিং ডিসফেজিয়া বা অ্যাফেসিয়াও বলা হয়। যেখানে কথা বলতে পারছে না পুরোপুরি, সেটাকে অ্যাফেসিয়া বলা হয়। অটিস্টিক চাইল্ডস ল্যাঙ্গুয়েজ রিজেম্বলস, অটিস্টিক চাইল্ডের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ হয় সেটা কি হয়? স্টার্টারিং বা তোতলানো, নিওলজিজম মানে নতুন নতুন ওয়ার্ড তৈরি করা, ইকোলেলিয়া মানে রিপিটেশন, আর কনফাবুলেশন মানে যেটা আনকনসাস মেমোরি ফিলিং হয়। তাহলে অটিস্টিক চাইল্ডের ক্ষেত্রে আমরা ইকোলেলিয়া দেখতে পাই। হুইচ ক্লাসিফিকেশন অফ ড্রাগস মে বি ইউজড টু ট্রিট ইনিউরেসিস ইন চিলড্রেন, চিলড্রেনদের মধ্যে ইনিউরেসিসের জন্য কোন ড্রাগটা আমরা ইউজ করি?
অপশন রয়েছে টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, মেজর ট্রাঙ্কুইলাইজার, অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ এবং হিপনোটিক্স। এখানে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন টিসিএ ইউজ করা হয়, বিহেভিয়ারাল থেরাপিও দেওয়া হয়, কিন্তু এনিউরেসিসের জন্য ড্রাগের ক্ষেত্রে আমরা টিসিএ ইউজ করি। A mental disorder in which a patient finally reaches his objective but only after many unnecessary details is termed as perseveration, verbigeration, circumstantiality, tangentiality. তাহলে এখানে পেশেন্ট তার অবজেক্টিভে পৌঁছে যাচ্ছে কিন্তু মাঝে কিছু ডিরেলমেন্ট হয়ে গেছিল, আননেসেসারি ডিটেলস চলে এসছে। তো এটাকে আমরা কি বলবো? ট্যানজেন্সিয়ালিটি এবং সার্কামস্ট্যান্সিয়ালিটি। সার্কামস্ট্যান্সিয়ালিটি সার্কেলের প্যাটার্নে আবার ঘুরে চলে আসে, ট্যানজেন্সিয়ালিতে এরমভাবে গিয়ে জড়িয়ে যাচ্ছে আর ফিরতে পারছে না। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার সার্কামস্ট্যান্সিয়ালিটি হবে। The psychiatric disorder in which a new situation is incorrectly treated as a repetition of a previous memory. তাহলে এটা নতুন সিচুয়েশনকে মনে হচ্ছে যে আগেও ঘটেছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ডেজাভু বলি। তাহলে প্রথমবার যে কাজটা আমি করছি সেটা মনে হবে যে আগেও করেছি, সেটাকে ডেজাভু বলা হয়। আর জামাইজ ভু হচ্ছে ঠিক তার অপোজিট, যেখানে একটা পুরনো সিচুয়েশন, সেটাকে আমি মানে অলরেডি পুরনো কিন্তু সেখানে আমি মনে হবে যে সেটাকে নতুন। ঠিক আছে। A patient was caught by police for fighting with classmates because he thought he were planning to kill him. আচ্ছা, তারপর he states that his dead grandfather talks to him every now and then for last 1 month. He is delusional from past few weeks also. What will be most likely diagnosis? তাহলে এখানে কি কি বলেছে? প্রথমত বলেছে যে পুলিশ একজন পেশেন্টকে ধরেছে কারণ সে তার ক্লাসমেটের সাথে ঝগড়া মানে মারামারি করছিল, কারণ তার মনে হচ্ছে যে সে তাকে মেরে ফেলবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম যেটা সাইন, সেটা হচ্ছে এটা ডিলিউশন রয়েছে, যেখানটা একটা ওই পার্সিকিউটরি ডিলিউশন, সেটা আমি পেলাম। তারপরে আবার বলছে যে ডেড গ্র্যান্ডফাদার তার সাথে কথা বলছে, তাহলে এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে। আচ্ছা, এবারে অপশন আমাকে বলছে ডিলিউশনাল ডিসঅর্ডার। ডিলিউশনাল ডিসঅর্ডার মানে যেখানে শুধুমাত্র ডিলিউশন হয়। আচ্ছা, তারপরে বলেছে যে ম্যানিয়া তো এখানে দেখছি না আমি। পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেখানে ট্রমার কারণে কিছু ফ্ল্যাশব্যাক বা হাইপার অ্যারাউজাল হয় কিন্তু সেখানে ডিলিউশন থাকবে না। আর এটা হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার মধ্যে আমরা পার্সিকিউটরি ডিলিউশন, অডিটরি হ্যালুসিনেশন এগুলো কিন্তু আমরা পাই, এবং এগুলো হচ্ছে পজিটিভ সাইন্স অফ সিজোফ্রেনিয়া। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আমার সিজোফ্রেনিয়া হবে। A nurse is providing care for a patient experiencing a manic episode. Which intervention would be most appropriate for the nurse to perform in this situation? তাহলে ম্যানিক এপিসোডের একটা পেশেন্টের কেয়ার প্রোভাইড করা হচ্ছে, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? এনকারেজ দ্য পেশেন্ট টু অ্যাটেন্ড আ গ্রুপ ফোকাসড অন ম্যানেজিং ইমোশন। তাহলে যেখানে ম্যানিক এপিসোড চলছে সেখানে আমি পেশেন্ট অলরেডি মানে ম্যানিয়াতে রয়েছে, তাই তো, তাহলে সেখানে আমি একটা গ্রুপের মধ্যে তাকে দিতে পারবো না, তাহলে গ্রুপের বাকি মেম্বারদেরও কিছু হবে না, তাই তো, তাহলে এটা হচ্ছে না। প্রোভাইড দ্য পেশেন্ট উইথ আর্ট মেটেরিয়ালস টু এনগেজ ইন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, তাকে আমি কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করতে দেবো। তাহলে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করার জন্য কনসেন্ট্রেশন প্রয়োজন, কিন্তু ম্যানিক পেশেন্টের কি কনসেন্ট্রেশন থাকবে? নিশ্চয়ই থাকবে না, তাহলে এটাও হচ্ছে না। ফেসিলিটেট আ বোর্ড গেম সেশন উইথ আদার পেশেন্টদের সাথে বোর্ড গেম, তাহলে এখানটাতেও আমার কনসেন্ট্রেশন প্রয়োজন, এটাও হবে না। এনকারেজ দ্য পেশেন্ট টু এনগেজ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইউজিং আ এক্সারসাইজ বাইক, তাহলে এখানে আমি হচ্ছে যে একটা কাজ করতে দিচ্ছি, এক্সারসাইজ করতে দিচ্ছি, তাহলে এক্সারসাইজ করলে কি হবে? তার যে একটা ওই ম্যানিয়ার যে একটা স্টিমুলেশন আছে ওইটা আস্তে আস্তে চলে যাবে, এবং একা একা করছে তাহলে অন্যদের সাথেও কোনো ঝগড়াঝাটি করারও কোনো ব্যাপার নেই, নিজের সাথেই কাজ করবে এবং অ্যাক্টিভিটির মাধ্যমে তার ওই ম্যানিয়ার যে স্টিমুলাস ওইটা চলে যাবে। তাহলে এখানে অ্যান্সার অপশন ডি হবে। লাবেলি ইনডিফারেন্স ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং নিউরেসিস। লাবেলি ইনডিফারেন্স আমরা কোথায় দেখতে পাবো? এখানে অপশন রয়েছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেশনাল কম্পালশন ডিসঅর্ডার আর কনভার্সন ডিসঅর্ডার। লাবেলি ইনডিফারেন্স হচ্ছে যে একটা বিউটিফুল ইগনোরেন্স, মানে এটার যে টার্মিনোলজি রয়েছে এটাকে ইগনোরেন্স বলা হয় বা বিউটিফুল ইগনোরেন্স বলা হয়, এটা কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখতে পাই আমরা। The news reader on TV is talking about me is an example of, টিভির রিপোর্টার আমার সাথে কথা বলছে, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে ডিলিউশন অফ রেফারেন্স, যেখানে সবসময় মনে হবে যে সবাই আমাকে নিয়েই কথা বলছে। Incidents of child molestation often are revealed years later when the victim is an adult. Which defense mechanism reflects this situation? কোন এখানে বলছে যে চাইল্ড মোলেস্টেশনটা অ্যাকচুয়ালি আমরা ওই সময় জানতে পারি না, যখন সে অ্যাডাল্ট হয় তখন জানতে পারি। তো এটা কি রকমের ডিফেন্স মেকানিজম?
আইসোলেশন, রিপ্রেশন, রিগ্রেশন এবং ইন্ট্রোজেকশন। তাহলে আইসোলেশন মানে ট্রমাটিক মেমোরিটাকে আমরা সেপারেট করে দিচ্ছি এবং সেটা বাদ দিয়ে অন্য কোনো কাজ করছি, তাহলে এখানে সেরকম কিছু হচ্ছে না। রিপ্রেশনে আমরা হচ্ছে এটা একটা ডিফেন্স মেকানিজম, যেখানে সিভিয়ার সাইকোলজিক্যাল ট্রমা যেগুলো, যেমন এই চাইল্ড মলিস্টেশন বলেছে, এগুলো আনকনসাসলি ব্লক হয়ে যায় এবং কনসাস মেমোরি থেকে অনেকটা দূরে চলে যায়, তাহলে এটা হতে পারে রিপ্রেশন। আচ্ছা, রিগ্রেশন হচ্ছে আর্লিয়ার স্টেজে ফিরে যাওয়া, এখানে সেরকম কিছু নেই। আর ইন্ট্রোজেকশন মানে হচ্ছে যে অন্য পার্সনের কোনো একটা বিলিভ বা কিছু সেটাকে নিজের মধ্যে নিয়ে চলে আসে, এটাকে ইন্ট্রোজেকশন বলা হয়। তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার রিপ্রেশন। Mrs. Sunita, 22 years old lady, delivered a premature baby. Which of the following medicine is useful for the newborn baby? 22 বছরের মহিলা, প্রিম্যাচিওর বেবি হয়েছে, কোন মেডিসিনটা আমি বেবিকে দেব? অক্সিটোসিন দেবো, র্যানিটিডিন দেবো, টেস্টোস্টেরন দেবো, নাকি ডেক্সামিথাসোন দেবো? তাহলে ডেক্সামিথাসোন বা বিটামিথাসোন এটার কর্টিকোস্টেরয়েড, এটা মাকে দেওয়া হয় প্রিটার্ম ডেলিভারির জন্য যাতে ফিটাল লাং ম্যাচুরিটি হয়, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা ডেক্সামিথাসোন দেবো বাচ্চাকে, এখানে ডেক্সামিথাসোন দেওয়া হবে নিউবর্ন বেবিকে। A 92-year-old male child has following manifestation: chest indrawing, wheezing and fever. Which will be most appropriate group of drug for the child? বাচ্চার এখানে আমি চেস্ট ইনড্রয়িং পাচ্ছি, হুইজিং পাচ্ছি এবং ফিভার পাচ্ছি, এক্ষেত্রে বাচ্চাকে আমরা কোন গ্রুপ অফ ড্রাগটা দেবো? ডায়ুরেটিক, অ্যান্টিকনভালসিভ, অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজেসিক্স। তাহলে যেহেতু চেস্ট ইনড্রয়িং রয়েছে, হুইজিং রয়েছে, ফিভার রয়েছে, এগুলো অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সাইন সিমটমস, এবং সিভিয়ার নিউমোনিয়াতেও আমরা এরকম সাইন সিমটমস পেতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদেরকে যে প্রায়োরিটি ড্রাগ থাকে সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে বলে, তাই না? তাহলে এখানে আমরা অ্যান্টিবায়োটিক দেবো। A 3-days-old neonate has following features: yellowish sclera, refuse to feed, dark color urine and stool. The doctor says his parent that their child is suffering from jaundice and phototherapy will be given to him. When parents ask about the action of phototherapy, doctor explains that. জাস্ট এক কথায় বলতে গেলে বাচ্চার হচ্ছে জন্ডিস হয়েছে, তাকে ফটোথেরাপি দিতে হবে, ফটোথেরাপির মেকানিজম অফ অ্যাকশনটা কি জানতে চেয়েছে। তাহলে ইনক্রিজেস অ্যাপেটাইট, এটা হবে না। কনভার্স আনকনজুগেটেড বিলিরুবিন ইন্টু কনজুগেটেড বিলিরুবিন, তাহলে নর্মালি কী হয় যখন ফটোথেরাপি দেওয়া হয় সেখানে আনকনজুগেটেড যে বিলিরুবিন রয়েছে যেটা ফ্যাট সলিউবল, সেটাকে আমরা ফটো আইসোমারাইজেশনের মাধ্যমে কনভার্ট করে দিই ওয়াটার সলিউবল ফর্মে, যে ক্ষেত্রে ওটা ইউরিনের সাথে বা বাইলের সাথে রিলিজ হয়ে যাবে বডি থেকে। তাহলে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বাকি অপশন রয়েছে ইট ইনক্রিজেস ইমিউনিটি পাওয়ার, এটাও হয় না। প্রোভাইডস নিউট্রিশন টু দ্য নিউনেট, এটাও হয় না। Pratik, a 5 years male child, has following characteristics: weight loss, fever, loss of appetite, cough for more than 2 weeks. The diagnosis of Pratik may be, তাহলে এখানে আমি ওয়েট লস পাচ্ছি, ফিভার পাচ্ছি, লস অফ অ্যাপেটাইট পাচ্ছি এবং কাপ পাচ্ছি মোর দেন 2 weeks ধরে। এক্ষেত্রে প্রতীকের ডায়াগনোসিস কী হবে? অ্যাজমা, জন্ডিস, টিউবারকিউলোসিস এবং নিউমোনিয়া। তাহলে দেখো, অ্যাজমা হলে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে হবে, তাহলে এখানে শর্টনেস অফ ব্রিথ, হুইজিং এরকম কিছু আছে কি? নেই, তাহলে অ্যাজমাটা হচ্ছে না, অ্যাজমাটা বাদ গেল। আচ্ছা, জন্ডিস থাকতে হলে এখানে একটা ইয়েলোইশ ডিসকালারেশন বলতো কোথাও একটা, কিন্তু এটাও সেখানে বলেনি, তাহলে জন্ডিসও আমার হলো না। বাকি রয়েছে টিবি এবং নিউমোনিয়া। টিবির ক্ষেত্রে আমরা ওয়েট লস দেখতে পাই, টিবির ক্ষেত্রে হচ্ছে ফিভার থাকে, তাহলে এখানে ওয়েট লস এবং ফিভারটা আমরা পাচ্ছি, আবার কাফও রয়েছে মোর দেন 2 weeks ধরে, তাহলে এটা টিউবারকিউলোসিসই হবে। বাকি নিউমোনিয়ার ক্ষেত্রে হাই ফিভার, র্যাপিড ব্রিদিং থাকে, কিন্তু ওয়েট লস যেটা সেটা কিন্তু খুব একটা থাকে না, তাই না? তাহলে এখানে আমার টিউবারকিউলোসিস অ্যান্সার হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কমনেস্ট কমপ্লিকেশন অফ মামস ইন অ্যাডাল্টস? অ্যাডাল্টসদের ক্ষেত্রে মোস্ট কমন কমপ্লিকেশন কী হবে? এখানে অপশন রয়েছে ডায়রিয়া অ্যান্ড নিউমোনিয়া, অর্কাইটিস অ্যান্ড উফোরাইটিস, ওটাইটিস মিডিয়া অ্যান্ড গ্লোমেরুলোনেফ্রাইটিস, হেপাটাইটিস অ্যান্ড প্যানক্রিয়াটাইটিস। তাহলে অর্কাইটিস, উফোরাইটিস হচ্ছে তোমার মামসের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক মানে কমপ্লিকেশনসের মধ্যে পড়ে। আরও একটা পড়ে যেটা হচ্ছে তোমার মেনিনজাইটিস, হ্যাঁ মেনিনজাইটিস পড়ে, তো ওটাও হয়, কিন্তু এখানে সেই অপশনটা নেই, তাহলে অর্কাইটিস, উফোরাইটিস রয়েছে, এটাই এখানটায় অ্যান্সার হবে। Airborne precaution for a patient with pulmonary tuberculosis has to be taken until, এয়ারবর্ন প্রিকশন আমরা প্রাইমারি টিবির ক্ষেত্রে কতদিন অবধি নেব? তাহলে টিউবারকিউলিন টেস্ট ইজ নেগেটিভ, নেগেটিভ টেস্ট হলেও মান্টু টেস্ট যদি একবার পজিটিভ হয়
তাহলে সেটা সবসময় মানে একবার যদি পজিটিভ হয় তাহলে ইউজুয়ালি এটা পজিটিভই থাকে, ঠিক আছে, কিওর হওয়ার পরেও পজিটিভই থাকে, তাহলে এটা হলে হবে না। দ্য পেশেন্ট নো লঙ্গার হ্যাজ দ্য ডিজিজ, পেশেন্টের এখন আর কোনো ডিজিজ নেই, তাহলে ট্রিটমেন্টের জন্য কতদিন লাগবে, 6 থেকে 9 মাস, এবং পেশেন্টের নন ইনফেকশাস হতে আরও কয়েক সপ্তাহ লাগে আফটার থেরাপি, তাহলে সেক্ষেত্রে আমাকে এয়ারবর্ন প্রিকশন দিতে হবে। নো টিউবারকল ব্যাসিলি প্রেজেন্ট ইন দ্য স্পুটাম, তাহলে টিউবারকল ব্যাসিলি স্পুটামের মধ্যে প্রেজেন্ট নেই, এটা হচ্ছে যে যদি না প্রেজেন্ট থাকে তাহলে যার পালমোনারি টিবি হবে তার ক্ষেত্রে আমি কন্টাজিয়াস পাবো, তাহলে সেক্ষেত্রে অলরেডি ওই স্যাম্পেলের মধ্যে আমি টিউবারকল ব্যাসিলি পাচ্ছি, তাহলে যদি না থাকে, যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা টিবিটা পুরোপুরি সেরে গেছে বলতে পারি, তাহলে এটা হতে পারে। আর একটা বলেছে পেশেন্টস টেম্পারেচার হ্যাজ রিটার্ন টু নর্মাল, শুধুমাত্র টেম্পারেচার নর্মাল হলেই যে পেশেন্ট সুস্থ হয়ে গেছে সেটা নয়, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে নো টিউবারকল ব্যাসিলি প্রেজেন্ট ইন দ্য স্পুটাম, এরকম যদি পাই তাহলে পালমোনারি এয়ারবর্ন প্রিকশনটা আমাকে দিতে হচ্ছে। পারপাস অফ গ্রাম স্বাস্থ্য যোজনা ইনক্লুড, গ্রাম স্বাস্থ্য যোজনার পারপাস কী রয়েছে, টু রিডিউস আইএমআর অ্যান্ড এমএমআর, টু এনকারেজ ডেথ অ্যান্ড বার্থ রেজিস্ট্রেশন, টু প্রিভেন্ট ম্যারেজেস ইন আর্লি এজ, আর অল অফ দিস। গ্রাম স্বাস্থ্য যোজনা যেটা রয়েছে বা ভিলেজ হেলথ স্কিম বলা হয়, তাহলে এখানটায় আমাদেরকে প্রাইমারি হেলথ কেয়ারটাকে গ্রাসরুট লেভেল থেকে আমরা ঠিক করছি, তাহলে এখানে আইএমআর এমআরকেও ঠিক করবো, বার্থ রেট ডেথ রেট রেজিস্ট্রেশনও করবো, এবং প্রিভিয়াস ম্যারেজ আর্লি এজে ম্যারেজ যেটা সেটাকেও প্রিভেন্ট করবো, তাহলে এখানে অ্যান্সার অল অফ দিস হবে। What is the main function of Jashoda? Jashodaর ফাংশন কি? To provide care to pregnant women and her newborn, provide care to old men, provide health service to people during disaster like earthquake, flood, etc. To train আশা and অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তাহলে এখানটায় বলছে যে যশোদা স্কিম যেটা সেটা কি? যশোদা স্কিম কি করে? প্রেগনেন্ট ওমেন এবং তার নিউবর্নদেরকে কেয়ার প্রোভাইড করে, তাহলে এখানে অ্যান্সার অপশন এ। ওয়েস্ট ফ্রম ল্যাবরেটরি কালচার অ্যান্ড স্পেসিমেন ও মাইক্রো অর্গানিজম আর ডিসকার্ডেড ইন, এগুলোকে আমরা কোথায় ডিসকার্ড করি? এগুলোকে আমরা ইয়েলো ব্যাগের মধ্যে ডিসকার্ড করি। লাস্ট কোশ্চেন রয়েছে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন ইজ ডায়াগনোসড হোয়েন সিস্টোলিক ব্লাড প্রেশার ফলস বাই অ্যাটলিস্ট হাউ মেনি মিলিমিটার মার্কারি উইদিন 3 মিনিটস অফ স্ট্যান্ডিং। তাহলে এখানে বলছে যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আমরা ডায়াগনোজ করব যদি সিস্টোলিক বিপিটা 3 মিনিটের মধ্যে কতটা ফল করে। অপশানে রয়েছে যে 10, 20, 30 আর 5, তাই তো? তাহলে কি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে 20 মিলিমিটার অফ মার্কারি। এটাকে বলছে যে যখন পস্টুরাল হাইপোটেনশন বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের ক্ষেত্রে পেশেন্ট যখন স্ট্যান্ড করছে হঠাৎ করেই পজিশন চেঞ্জ হচ্ছে তখন ব্লাড প্রেশারটা ড্রপ করে যায়, এবং সেখানটা অ্যাটলিস্ট 20 হলে সেটাকে আমরা বলছি যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, ঠিক আছে? এবং অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের ক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে হঠাৎ করে পজিশন চেঞ্জ করতে না, যদি শুয়ে থাকে তাহলে আস্তে করে উঠে বসলো, পা ঝুলিয়ে কিছুক্ষণ বসবে এবং তারপরে গিয়ে সে দাঁড়াবে, ঠিক আছে? এরকমভাবে এটাকে করতে হয়, তাহলে এটা হলো অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। তাহলে এই ছিল তোমাদের 100 মার্কসের কোশ্চেন, এবং কোশ্চেনের প্যাটার্ন একটুখানি মানে সবই তোমার সহজ কোশ্চেন বা জানা কোশ্চেন আসবে এরকমটা তো হবে না, কিছু কোশ্চেন টাফ থাকবে, কিছু 50 to 60% কোশ্চেন ইন জেনারেল সবার জন্যই থাকে, বাকি 20 থেকে 30 কোশ্চেন্স থাকে যেগুলো একটু স্ট্যান্ডার্ড লেভেলের হয়, যারা একটু বেশি পড়াশোনা করেছে তাদের জন্য, আর বাকি 10-15 নাম্বার থেকে একটু হার্ড লেভেলের, যেগুলো হচ্ছে যে যারা সারা বছর ধরে প্রচুর পড়াশোনা করছে তাদের জন্য, এবং তাদের ক্ষেত্রেও আরও 5 নাম্বার থাকে যেগুলো হচ্ছে যে আমি চিনতেই পারছি না কিছু, এরকম। তো কোশ্চেনের প্যাটার্ন মোটামুটি এরকম থাকবে, এবং মডেল টেস্ট পেপার যে 4টে রয়েছে 100 নাম্বার করে, আমি 4টে কোশ্চেন পেপার তোমাদের ফুল সিলেবাসের উপরে শেয়ার করেছি, যারা এখন অবধি দেখোনি তারা দেখে নিও। বাকি এক্সাম স্পেশাল সিরিজেও আমরা প্রচুর কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা কোশ্চেন মানে প্রত্যেকটা ভিডিওতে 25+1 26 করে কোশ্চেন্স রয়েছে এবং 8টা পার্ট রয়েছে। তো আমরা অনেক দিন ধরেই এই কোশ্চেন আনসার ডিসকাশন করলাম, এবং এটা আমার লাস্ট ভিডিও ছিল তোমাদের পরীক্ষার আগে অবধি। আশা করছি তোমাদের কোশ্চেন্স তোমরা পারবেই, মানে তোমাদের জানা কোশ্চেনই থাকবে এটা আমি এক্সপেক্ট করব, এবং তোমাদের সবাইকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও, তোমরা মন দিয়ে একদম ঠান্ডা মাথাতে পরীক্ষা দিও, একদমই স্ট্রেসড হবে না বা কোনো প্রেশার নেবে না পরীক্ষা দেওয়ার সময়। জানা জিনিসের উত্তরগুলো খুব সাবধানে তোমরা অ্যান্সার করো, যাতে কোনোভাবেই জানা জিনিসের অ্যান্সার ভুল না হয়।
এটা আমি বারবার বলছি এই কারণেই যে জানা জিনিসের অ্যান্সার যদি তুমি ভুল করে আসো তাহলে সেই যে আফসোসটা হবে না, সেটা তুমি নিজেকেই নিজে ক্ষমা করতে পারবে না। তাহলে সেই জন্য ভুল যাতে না হয়, নিজের জানা জিনিস, যেটা জানা পড়া জিনিস, সেটা অ্যান্সার করার আগে অবশ্যই কোশ্চেন ভালো করে পড়বে, অপশনসগুলো প্রত্যেকটা ভালো করে পড়বে, এবং যখন ওই মার্কশিটে দাগ করবে সেখানে কোশ্চেন নাম্বার এবং তোমার ওই মার্কশিটের নাম্বার দুটো মিলিয়ে ABCD দেখে তারপরে তুমি সেখানে কিন্তু মার্ক করো। ঠিক আছে? তোমার কাছে এনাফ টাইম রয়েছে। যেই টাইমটা 90 মিনিটস থাকে সেটা এনাফ ফর 100 মার্কস কোশ্চেন। সেখানে তুমি 2বার থেকে 3বার রিভিশন এমনিই করতে পারবে। তাহলে কোনো পাতা কোশ্চেন ছেড়ে চলে যেও না, কোশ্চেনের নাম্বার দেখবে এবং আন্দাজে উত্তর কিন্তু একদমই দিও না। তাহলে সবাইকে অল দ্য বেস্ট, তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ, বাই বাই।